খুশির ঠেলায় লুঙ্গি ড্যান্স করতে মন চাইতেছে, কারণ আজকে বড় ভাইয়ের বিয়ে। তারপর বড় ভাইয়ের কত সুন্দরী শালি যে আছে বলার বাহিরে। সেই খুশিতে তো আমার এখন লুঙ্গি খুলে নাচতে ইচ্ছে করছে। ভাইয়ের বিয়েতে যাবো রে, বিয়ান সাহেব পটাবো রে, বিয়ান দেবে মিষ্টি, দেখবো আমি দৃষ্টি। এইসব বলে লুঙ্গি ডান্স করছি আর রেডি হচ্ছি। আমার ইচ্ছে বড় ভাইয়ের বিয়েতে শেরওয়ানি পরে দুই ভাই একসাথে জামাই সেজে আমরা বিয়েতে যাব। বিয়েতেও আমি যাচ্ছি শুধু একটাই উদ্দেশ্যে, যে আমি একটা ভাইয়ের সুন্দরী শালীকে পটাবো। এটাই শুধু আমার যাওয়ার কারণ। এইসব নিয়ে শুধু আমি স্বপ্নই দেখছিলাম আর রেডি হচ্ছি। তখনই পেছন থেকে আম্মু ডেকে বলে ওঠে, কি রে, আর কত সময় লাগাবি তুই? সে কখন থেকে রেডি হচ্ছিস? আমি দেখে আসি। সবাই তো রেডি হয়ে তোর জন্য অপেক্ষা করছে। তুই কি রেলগাড়ি নাকি রে, যে এত সময় লাগাচ্ছিস একটা লাইন খোলার জন্য? আম্মু তুমি এমন করছো কেন? আমি তো রেডি হচ্ছি, তাই না? তুমি যাও, আর 5 মিনিটের মধ্যে আমি রেডি হয়ে আসি। আর ভাইয়া কি রেডি হয়ে নিচে এসেছে? হারামজাদা, আবার কথা বলিস? তোর ভাইয়ে তো সেই কখন রেডি হয়ে বসে আছে, কিন্তু তোরই তো কোনো খবর নেই। আমরা সবাই রেডি হয়ে বসে আছি, কিন্তু তুই সেজে গেলি, এখনো রেডি হচ্ছিস। মেয়ে মানুষের থেকেও তোর বেশি সাজতে অনেক বেশি প্রয়োজন। কি করবো আম্মু, তোমরা তো আমাকে দেখে জ্বলো। আমার মতো এমন একটা স্মার্ট ছেলে তো একটু তো সাজা প্রয়োজন, তাই না? এর উপর ভাইয়ার অনেকগুলো শালি আছে, শালিগুলোকে তো ইমপ্রেস করা লাগবে। সেই জন্যই তো একটু সাজার প্রয়োজন, কি বলো? এখন কিন্তু আমার হাতে মাইর খাবি তুই। তাড়াতাড়ি রেডি হয়ে নিচে আয়, নয় কিন্তু আমি তোর আব্বুকে ডেকে আনাবো। তাহলে কিন্তু তোর খবর আছে। না আম্মু, তুমি আব্বুর কথা বললো না। আব্বুকে দেখলে তুমি জানো আমার কলেজাটা পুরো শুকিয়ে যায়। এরপর তুমি আব্বুর কথা কেন বলছো? তোমার সাথে আমি কথাই বলবো না। আব্বুকে যেহেতু এতই ভয় পাস, তাহলে রেডি হয়ে তাড়াতাড়ি নিচে আয়। আমরা নিচে অপেক্ষা করছি। গাড়ির সামনে তুই আসলেই তোরা দুই ভাই গাড়িতে উঠে যাস। কথাটা সত্যি, ছোটবেলা থেকে আমি আব্বুকে বাঘের চেয়েও অনেক বেশি ভয় পাই। যদি বাঘ আমার সামনে থাকে তারপর আমি চিন্তা করব না, আমি বাঘের কাছে যাব। কারণ আমি আমার বাবার সামনে কখনোই যেতে চাই না। কারণ যে রাগী একজন মানুষ যদি আমাকে কখন ফোর্স করে একটা ছোবল মেরে দেয়। ও, আপনাদেরকে তো আমার পরিচয়টাই দেওয়া হলো না। আমি হচ্ছি নিলয় চৌধুরী। পরিবারে আমার মা, বাবা, আরেকটা বড় ভাই। আপনারা তো আজকে জানেনই আমার বড় ভাইয়ের বিয়ে। আমি আসলে আমার বড় ভাইয়ের বউকে দেখিনি, শুধু শুনেছি উনি নাকি অসম্ভব সুন্দরী। আর উনি নাকি একজন ডাক্তার। ব্যাস, এতটুকুই আমি শুনেছি, এর থেকে বেশি কিছুই শুনিনি। ভাইয়ার অবশ্য একটা শালি আছে, একটা না বলতে গেলে 1 ডজন। কারণ ভাবির নাকি অনেক সুন্দরী বান্ধবী আছে। আমার ছোটবেলা থেকে অনেক স্বপ্ন সিনিয়র একটা প্রেম করার। আমার বাবার একটা ছোটখাটো বিজনেস আছে, ওইটা দিয়ে আমাদের চলে যায়। আমার বড় ভাই একটা ভার্সিটির প্রফেসর। ভাইয়া গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরে একটা ইউনিভার্সিটিতে প্রফেসরের জব নেয় এবং উনি এখন রানিং ওখানে জব করেন। আপনাদের সাথে কথা বলতে বলতে রেডি হয়ে গেছি। নিচে আসতেই তখন আব্বু আমার উদ্দেশ্যে বলে ওঠে, কিরে, তোর এত সময় লাগছে কেন রেডি হওয়ার জন্য? আমরা সেই কখন থেকে তোর জন্য অপেক্ষা করছি, কিন্তু তোর তো দেখি কোনো নামই পাচ্ছি না। তাহলে তুই অবশেষে রেডি হয়ে এসেছিস। ঠিক আছে, তাহলে তুই তোর ভাইয়ের সাথে গাড়িতে ওঠ। আব্বুর কথা আমি মাথা নিচু করে শুনতে লাগলাম। আমি আর কিছু বললাম না। আমি গিয়ে গাড়িতে উঠে বসলাম ভাইয়ের সাথে। বিয়েটা আসলে আব্বুর পছন্দ অনুযায়ী হচ্ছে, কারণ বিয়েটা যার সাথে হচ্ছে সে মেয়েটা আব্বুর বন্ধুর মেয়ে। ভাইয়াকে এ বিষয়ে কোনো কিছু জিজ্ঞেস করিনি যে ভাইয়া মেয়েটাকে পছন্দ করে বা করে না, আবার দেখেছে কিনা তাও আমি জিজ্ঞেস করিনি। দেখলাম ভাইয়ের মন খারাপ। জিজ্ঞেস করলাম, কি হয়েছে ভাইয়া, তোর মন খারাপ কেন? কোনো সমস্যা কিছু হয়েছে নাকি? এই বিয়েতে তোর মত মত নেই? না, তেমন কিছু না রে। আসলে হয়েছে কি, আমি এমনি একটা চিন্তা করছিলাম, তেমন কিছু না। দেখ ভাই, তুই এমনি তো ভার্সিটির প্রফেসর। আমি যখনই ভার্সিটিতে যাই উল্টাপাল্টা কিছু করলে তুই কিন্তু ভার্সিটিতে আমাকে অনেক বকাঝকা করিস। এখন কিন্তু ভাবিকে সব কিছু বলবো যদি আমাকে বকাঝকা করিস। ভাই একটু হেসে দিল। এরপরে দেখলাম মনটা আবার খারাপ করে বসে রইল। ভাইয়ার এমন কাণ্ডে আমি ঠিক বুঝতে পারলাম না কেন এমনটা করছে। আমাদের গাড়িটা একটু সামনে ছিল। আবু আর অন্যরা সবার
অন্যান্য সবার গাড়িটা পেছনে ছিল। তখনই ভাইয়া ড্রাইভারকে বলে ওঠে, একটু গাড়িটা থামান তো, আমি একটু 1 নম্বরে যাব। কিরে ভাইয়া, তোর আবার কি হলো? মাত্র তো বাসা থেকে আসলি, এখন আবার এর মধ্যে 1 নাম্বার ধরে গেল? আরে ভাই, এটা হচ্ছে প্রকৃতির ডাক। প্রকৃতির ডাকে যদি না সাড়া দিই তাহলে কেমন হয় বল? তুই এক কাজ কর, তুই এখানে দাঁড়া, আমি আসতেছি। আচ্ছা ঠিক আছে, আমি নিচে নেমে দাঁড়াচ্ছি, তুই একটু তাড়াতাড়ি কর। আর এই কাগজটা নিয়ে, কাগজটা একটু পকেটে রাখ। কাগজের মধ্যে আবার কি লেখা আছে? যা লেখা আছে তা তুই পরে পড়ে নিস গাড়িতে বসে। আমি একটু আসতেছি, তুই এখানে অপেক্ষা কর। ভাই আমার হাতে একটা কাগজ দিয়ে উনি প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার জন্য আমার থেকে একটু দূরে যায়। আমি তো হাতের ফোনটা নিয়ে ঘাঁটতে শুরু করলাম। প্রায় 10 মিনিট হয়ে গেছে, এখনো ভাইয়া আসতেছে না। এর মধ্যেই দেখলাম আব্বুর গাড়ির সামনে চলে এসেছে। আমাকে একা দাঁড়িয়ে থাকতে দেখে আব্বু গাড়ি থেকে নেমে বলে ওঠে, কি হয়েছে নিলয়? আবির কোথায়? ওকে তো দেখছি না, ও কোথায় গিয়েছে? আর তুই এখানে কেন দাঁড়িয়ে আছিস? ভাইয়া মাত্র বলল ওর নাকি 1 নাম্বার করতে যাবে, সেজন্য গাড়ি থেকে বের হয়ে একটু দূরে গেল। তাই তো আমি এখানে দাঁড়িয়ে আছি, কিন্তু 10 মিনিট হয়ে গেল, এখনো তো আমি ভাইয়াকে আসে দেখছি না। বলছিস কি তুই? এত সময় লাগে নাকি? একটু সামনে গিয়ে খুঁজে দেখ। এমনিতে মেয়ে পক্ষরা আমাকে কল করে পাগল বানিয়ে দিচ্ছে। আমার বন্ধু অনেকবার কল করে আমাকে বলছে যে আমরা কোথায় আছি, সাবধানে আসতে পারছি কি না। আব্বুর কথা শুনে আমি একটু সামনে এগিয়ে যাই। সামনে এগিয়ে গিয়ে দেখি শুধু ভাইয়ার টুপিটাই পরে আছে, কিন্তু ভাইয়া নেই। তখনই আমার মনে পড়ে যায় কাগজটার কথা। পকেট থেকে কাগজটা হাতে নিয়ে আমি যা পড়লাম তা শুনে তো আমার পুরো মাথাটাই খারাপ হয়ে যায়। তখনই আব্বু আমার কাছে আসে, আমার কাছে এসে বলে ওঠে, কি রে, কি হয়েছে? তুই এখানে পাথরের মতো দাঁড়িয়ে আছিস কেন? তখন আব্বুকে আমি চিঠিটা হাতে দিলাম। আসলে চিঠির মধ্যে যা লেখা আছে, নিলয়, তোরা আমাকে ক্ষমা করে দিস। এটা ছাড়া যে আমার আর কোনো উপায় ছিল না। আমি আব্বুকে অনেক বেশি ভয় পাই, তাই তুই ভালো করে জানিস। সেই জন্য আমি আব্বুর সামনে কিছু বলতে পারিনি, কিন্তু আমি এখন কথাগুলো বলতে বাধ্য হচ্ছি, কারণ এটা আমার জীবন নিয়ে কথা। আসলে আমি যখন ভার্সিটি লাইফে উঠি তখন থেকে আমি একটা মেয়েকে ভালোবাসি, আর আমি যে মেয়েকে ছাড়া কোনোভাবেই বাঁচবো না। আমি যদি ওকে বিয়ে করি তাহলে ওই মেয়েটাকেই বলেছে ও সুইসাইড করবে, আর আমি ওর জন্য সব কিছু করতে পারি। আব্বু আমাকে কিছু না জিজ্ঞেস করে আমার সাথে ওই মেয়েটার বিয়ে ঠিক করে ফেলে। আমি যাকে জানি না, শুনি না, তাকে কি করে বিয়ে করব? কিন্তু আব্বুর কথা আমি না করতে পারিনি, কারণ তোরা জানিস আব্বুকে আমি ভীষণ ভয় পাই। সেই জন্য আমি সিদ্ধান্ত নিলাম আমি বিয়ে করব না, পালিয়ে যাব। আব্বুকে বলিস আমাকে ক্ষমা করে দেওয়ার জন্য। আমার যে এটা করা ছাড়া আর অন্য কোনো উপায় ছিল না। আব্বু চিঠিটা পড়ে যেন একটা ঝটকা লাগলো। আব্বু রেগে বলে ওঠে, আজ থেকে আমার কোনো ছেলে নেই, আমার একটাই ছেলে। ওকে আমি আজ থেকে ত্যায্যপুত্র করলাম। ও আমার মান সম্মান নিয়ে খেলেছে, ওর মতো ছেলের আমার প্রয়োজন নেই। ও কি করে পারলো আমাকে এমন একটা জায়গায় ফেলে দিয়ে ও পালিয়ে যেতে? ওগো, তুমি একটু শান্ত হও। তুমি এসব করো না, না হয় তোমার প্রেশার উঠে যাবে। তখন তোমাকে নিয়ে আবার ডাক্তারখানায় গিয়ে দৌড়াদৌড়ি করতে হবে। তুমি একটু শান্ত হও। আম্মু তাহলে এখন কি হবে? এখন আমরা কি তাহলে যাচ্ছি না ওই বিয়েতে? ওদের কি না করে দিব? না, এখানে আমার বন্ধুর মান সম্মানের বিষয়। আমি আমার বন্ধুর সাথে কথা বলছি। কথাটা বলতে আব্বু একপাশে চলে যায়। এরপর তার বন্ধুকে কল করে প্রায় 10 মিনিট পর আমাদের কাছে এসে আমার উদ্দেশ্যে বলে ওঠে, নিলয় দেখ, আমরা সব কিছু ভেবেচিন্তে এই সিদ্ধান্ত নিয়েছি যে তুই আমার বন্ধুর মেয়েকে বিয়ে করবি, আর আজকে তোর ওই মেয়ের সাথে বিয়ে হবে। আমি এই মেয়েকে বিয়ে করব? তাও কিনা একটা সিনিয়র মেয়েকে আমি বিয়ে করব? কি বলছো এসব তুমি? তুই কি বুঝছিস? বুঝতে পারলাম না কথা। আব্বুর কথা শুনে আমি আবার ঢোক গিলে ফেললাম, কারণ আব্বুকে তো আমি বাঘের চোখ বেশি ভয় পাই। তখন আমি নরম সুরে বলে উঠলাম, না, আমি কি বলবো, তোমাদের যা ইচ্ছা তাই করো। কথাটা বলে আমি গাড়িতে উঠে বসলাম। তুমি কিন্তু ছেলেগুলোর পছন্দ অপছন্দ কিছু না দেখে বিয়ে ঠিক করে ফেলেছো। এরপর তুমি এখন আমার ছেলেটার উপরে ওই মেয়েটাকে উঠিয়ে দিচ্ছ। আমার ছেলে তোমাকে অনেক বেশি ভয় পায়, সেজন্য তোমার উপর কোনো কথা বলতে পারে না। কিন্তু তুমি আমার ছেলেটাকে একটা মেয়েকে বিয়ে করার জন্য জোর করছো।
আমার থেকে তুমি বেশি বুঝো না। মেয়েটা খুবই ভালো এবং কি লক্ষ্মী একটা মেয়ে। ওর মতো একটা মেয়ে কিন্তু হাজারে পাওয়া যায় না। তাই আমি বলছি আমাদের নিলয়ের জন্য এই মেয়েটা সব থেকে ভালো হবে। ও এমন মেয়ে কখনো খুঁজে পাবে না। আমি যা আবিরের জন্য খুঁজেছিলাম, কিন্তু আবির চলে গেছে। আমি মনে করি এই মেয়েটা আমাদের নিলয়কে সব দিক থেকে ঠিক রাখবে, আর ওর কোনো কিছুতেই সমস্যা হবে না। মেয়েটা যতই ভালো আর গুণবতী হোক না কেন, কিন্তু আমার তো মনে হচ্ছে একটাই যে মেয়েটা আমার ছেলে থেকে সিনিয়র। যদি আমার ছেলেকে মেয়েটা কিছু বলে, তখন আমার ছেলে তো কান্না করে দিবে। তোমার ছেলে কোনো বাচ্চা না, তোমার ছেলে সব কিছুই জানে। তুমি তোমার ছেলেকে বাচ্চা ভেবো না। চলো এখন, এত কথা না বলে গাড়িতে ওঠো। এমনি অনেক দেরি হয়ে গিয়েছে, এখন তাড়াতাড়ি চলো। আমি তো গাড়িতে উঠে বসে পড়লাম। কি হচ্ছে আমার সাথে, কি হচ্ছে? আর আমি কিছুই যেন বুঝতে পারছি না। সবকিছু স্বপ্নের মতো লাগছে। এসেছি বিয়ে খেতে, এখন দেখছি নিজেই বিয়ে করে চলে আসবো। গাড়িটা প্রায় 1 ঘন্টা পর একটা বিয়ে বাড়ির সামনে এসে থামলো। তখনই ড্রাইভার গাড়ি থেকে নেমে দরজাটা খুলে দেয়। তখন আমি গাড়ি থেকে নেমে যাই। তখন আশেপাশে সবাই বর এসেছে বর এসেছে বলে আমার দিকে এগিয়ে আসে। আহ, কি সুন্দর ভাইয়া শালিগুলো। ভেবেছিলাম শালিগুলোর সাথে আমি আরো মজা আর আনন্দ করব, কিন্তু ওরা দেখি আমারই শালি হয়ে যাবে। তখনই দেখলাম আব্বুর কাছে একজন মাঝবয়সী লোক এসে জড়িয়ে ধরে বলে ওঠে, বন্ধু, অনেকদিন পর তোকে দেখলাম। কেমন আছিস তুই? তাহলে তো ভালোই আছিস, তাই না? যাই হোক, তাহলে আমাদের জামাই চলে এসেছে তো। হ্যাঁ, তোর মেয়ের জামাই চলে এসেছে। ওকে ভিতরে নিয়ে যাওয়ার জন্য ব্যবস্থা কর। আর চল আমরা ছাদে গিয়ে গল্প করি, বিয়েতে এখনো অনেক দেরি আছে। তখনই আমাকে অনেকগুলো মেয়ে এসে একটা রুমের মধ্যে নিয়ে যায়। রুমের মধ্যে দেখলাম অনেকগুলো ছেলে আছে। মনে হয় ওরা পাত্রীপক্ষের, কারণ আমার পক্ষে কেউ আসেনি। কারণ আব্বুর বন্ধু সবাই হচ্ছে গিয়ে বিদেশে, আর আমার বন্ধুরা কেউ আসতে পারেনি, কারণ বিয়েটা যে গ্রামে হচ্ছে। আমি এখানে একাই আছি, আর কোনে পক্ষে ছেলে মেয়েরা বসে আছে। আম্মুকে দেখলাম একজন মহিলা নিয়ে যায়। মনে হয় এটা আমার বন্ধুর ওয়াইফ হবে। আমি কি করব? মুখে একটা রুমাল দিয়ে বসে আছি। তখনই একটা মেয়ে এসে বলে ওঠে, আমাদের দুলা ভাইয়ের মুখটা একটু দেখি। রুমালটা সরালে ভালো হয়, কারণ আমাদের দুলা ভাইয়ের মুখটা তো দেখাই যাচ্ছে না। রুমালের মধ্যে একদম বন্ধ হয়ে আছে। আমাদের দুলা ভাই কি পর্দা করছে নাকি? মনে মনে বলছি, হরে বোন, যে জায়গায় আমি তোদের সাথে মজা মাস্তি করব, সে জায়গায় তোরা আমার সাথে এমন করে যাচ্ছিস। কর কর বোন, এখন তোদেরই তো সময়। আমার সাথে যত ঠাট্টা মস্কারি করার করে নে। তখন মেয়েটা আমার মুখ থেকে রুমালটা সরিয়ে বলে ওঠে, মাশাআল্লাহ, আমাদের দুলা ভাই তো দেখি একদম কিউটে বাচ্চা। যাই হোক, আমাদের দুলা ভাই পিচ্চি দুলা ভাই। মূলত হচ্ছে যেন আসমান থেকে কোনো রাজকুমার নেমে এসেছে। আমি তো লজ্জায় কিছু বলতে পারছি না। মেয়েরা এক একটা এক এক কথা বলে যাচ্ছে। আমি চুপ করে মাথা নিচু করে বসে রইলাম। আমাদের আপুকে গিয়ে বলে আসি যে আমাদের দুলা ভাই কিন্তু দেখতে হেব্বি কিউট। কথাটা বলে মেয়েগুলো কোথায় জানে চলে যায়। তখনই আমার হাতে ফোনটা বেঁচে ওঠে। ফোনটা হাতে নিয়ে দেখি ভাইয়ের কল। কলটা রেগে রিসিভ করলাম। তখনই ভাইয়া ওপাশ থেকে বলে ওঠে, সরি ভাই, রাগ করিস না। আমি জানি তুই বিপদে পড়ে গেছিস। আমি পালিয়ে যাওয়াতে কিন্তু আমার যে কিছু করার নেই ভাই। আমি কি করব বল? আমি যে মিমকে ভালোবাসি, ওকে ছাড়া তো আমি বাঁচতাম না। তাই আমি বাধ্য হয়ে এই কাজটা করেছি। আমি তো আব্বুর মুখের সামনে কিছু বলতে পারি না। কিন্তু তোর জন্য যে বলির পাঠাটা আমাকে হতে হচ্ছে, তুই চলে যাওয়ার কারণে আব্বু এখন আমার সাথে ওই মেয়েটাকে বিয়ে দিয়েছে। আমি এখন ওই সিনিয়র মেয়েকে আমার এখন ওই সিনিয়র মেয়েকে বিয়ে করা লাগতেছে। আমি কি করে এখন বাঁচবো? তুই তো নিজে থেকে বেঁচে আমাকে ফাঁসিয়ে দিলি। তোর তো কোনো গার্লফ্রেন্ড নাই, তাহলে সমস্যা কি? তুই বিয়ে করে নে, সমস্যা তো নেই। সিনিয়র মেয়ে পেয়ে গেলে, তার উপর শুনেছি মেয়েটা নাকি অনেক সুন্দরী। ভাই, তোরে যদি আমি একটা বার সামনে পেতাম, তাহলে বিশ্বাস কর, আগে তোরে আমি 2-3টা লাথি উষ্টা দিতাম। এরপরে বলতাম যে আমাকে এখানে ফেলে দিয়ে এসব করার মজাটা কি। থাক ভাই, রাগ করিস না। আমি তোর ভাবিকে বিয়ে করি। আমরা এখন কক্সবাজার যাচ্ছি। হানিমুনে বাচ্চা কাচ্চা হলে তোকে ফোন দিব, তুই এসে দাওয়াত খেয়ে যাস। তোর মতো ভাই থাকার চেয়ে আমার একটা শত্রু থাকাটাও অনেক ভালো ছিল রে।
আচ্ছা, আব্বু কি ভীষণ রেগে আছে? আরে আব্বু তো তোর উপর প্রচণ্ড পরিমাণ রেগে আছে, কিন্তু হয়তো আমার সাথে বিয়ে হওয়ার পরে কিছুদিন পর রাগটা চলে যাবে, কারণ তুই তো আব্বুর বড় ছেলে, তোর জন্য তো ভালোবাসা দ্বিগুণ থাকবে। দ্বিগুণ না ছাই, যখন আমি যাব তখন মার একটাও মনে হয় না নিচে পড়বে, সবগুলো আমার মাঝখানে গিয়ে লাগবে। ভাই তুই আমাকে বানের জলে ভাসিয়ে দিয়ে নিচে খুবই সুখের ভালোবাসার মানুষকে নিয়ে আছিস। থাক ভাই, আর অভিশাপ দিস না। তুই অ্যাড চেঞ্জ করে নিস, আমি কলটা রাখলাম। কথাটা বলে ভাইয়া কলটা কেটে দেয়, আর কিছু বলতে দেয় না। আমি আর কি করব, চুপ করে বসে রইলাম। দেখতে দেখতে আমাদের বিয়েটা হয়ে যায়। আমি এখনো পর্যন্ত আমার বউয়ের মুখ দেখতে পারলাম না। বউটা সাদা না কালা, নাকি দেখতে ল্যাংড়া না নেটরা, কিছুই দেখলাম না। বউটা কেমন? আমি তো মন খারাপ করে বসে রইলাম পুরো রাস্তাটা ধরে। প্রায় 2 ঘন্টা পর আমরা বাসায় চলে আসি। বাসায় আসতে নতুন বউকে আমার রুমে নিয়ে যায়। আজকে আমার বাসরাত, কিন্তু আমি কখনো ভাবতেই পারিনি আমার এমন দিনে এমন একটা জিনিস ঘটে যেতে পারে। বাসরাত সম্পর্কে আমার কোনো এক্সপিরিয়েন্স আমার জানা নেই, এসব কখনো ভাবিনি। ভেবেছিলাম বিয়েটা আমার পড়াশোনা শেষ হওয়ার পরেই করব, কিন্তু এমন সময় এমন কিছু হবে কখনো ভাবতেও পারিনি। এসবই ভাবছিলাম ছাদের উপর দাঁড়িয়ে, তখন পেছন থেকে কেউ ডেকে বলে ওঠে, কিরে তুই ছাদের উপর দাঁড়িয়ে আছিস কেন? যা রুমে যা, মেয়েটা একা রুমে বসে আছে, তুই এখানে দাঁড়িয়ে কি করছিস? আব্বার কথা শুনে পেছনে তাকিয়ে আমি মাথা নিচু করে নেই। তখন আব্বুকে বলি, আচ্ছা আমি যাচ্ছি, তুমি নিচে যাও। কথাটা শুনে আব্বু তাড়াতাড়ি যেতে বলে, নিচে চলে যায়। আমি শুধু ভাবতেছি কি থেকে কি হয়ে গেল। আমি কখনো ভাবতেই পারিনি আমার সাথে এমন একটা জিনিস ঘটে যেতে পারে। যা হওয়ার তাই হয়ে গেছে, কিন্তু আমি কোনোভাবে মানতে পারছি না বিষয়টা, কারণ আমারও তো একটা পছন্দ আছে। কিন্তু বাবা আমার একটা কথাও শুনলো না, যাকে তাকে আমার সাথে বিয়ে দিয়ে দিল। কিছুক্ষণ পর নিচে গেলাম। নিচে গিয়ে রুমে প্রবেশ করব, কিন্তু আমার কেমন জানি না একটু ভয় কাজ করতে শুরু করলো। ভয়ের কারণটা আমি ঠিক খুঁজে পাচ্ছিলাম না। নিজের ঘরে প্রবেশ করব, কিন্তু এটা যে আমার এতটা ভয় করবে আমি কখনো ভাবতেও পারিনি। বুকের বাম পাশটা কেমন জানি শব্দ করতে লাগলো। আমি ভিতরে প্রবেশ করতে দেখলাম একটা মেয়ে খাটের উপর লাল টুকটুকে বেনারসি সাজে বসে আছে। আমি রুমে প্রবেশ করতে তখনই মেয়েটা আমার পা ধরে সালাম করবে। তখন আমি মেয়েটার উদ্দেশ্যে বলে উঠি, দেখুন এসবের কোনো প্রয়োজন নেই, আমি আপনাকে স্ত্রী হিসেবে মানতে পারি না, কারণ বিয়েটা আমার অমত হয়েছে। কারণ বিয়েটা হতে যাচ্ছিল আমার বড় ভাইয়ের সাথে, কিন্তু দুর্ভাগ্যবশত বিয়েটা আমাকে করতে হয়েছে, কারণ বিয়ের দিন আমার ভাই পালিয়ে গিয়েছে। সেজন্য আমার বাবা আপনার বাবার মান সম্মানের দিকে তাকিয়ে আমার সাথে আপনার বিয়েটা দেয়, কিন্তু এই বিয়েতে আমার সম্পূর্ণভাবে অমত ছিল। আমি একদমই রাজি ছিলাম না। আমি আব্বুকে ভয় পাই, তাই ওনার মুখের উপর কোনো কথা বলতে পারিনি। আমি কি জানতে পারি আপনি আমাকে স্ত্রী হিসেবে না মানার কারণটা? আমি মেয়েটার ঘুমটা উঠিয়ে এখনো তার চেহারাটা একবারও দেখিনি। ঘুমটার ভিতরে মেয়েটা বলে ওঠে কথাটা, দেখুন আপনি প্রথমত আমার সিনিয়র, তো আমি এটা কখনো মানতে পারছি না, তাই আমি আপনাকে হিসাবে গ্রহণ করতে পারছি না। আমি লক্ষ্য করলাম মেয়েটার কণ্ঠ কেমন জানি ভারী হয়ে আসে। তখন মেয়েটা ভারী কণ্ঠ নিয়ে আমাকে আবার বলে ওঠে, ঠিক আছে, আপনার যা ইচ্ছে। আপনি যদি না মানতে চান তাহলে আমি এভাবেই থাকবো। আপনি না চাইলে আমি কখনো আপনার কাছে স্ত্রীর অধিকার খাটাতে আসবো না। কথাটা বলে মেয়েটা সোজা খাট থেকে নেমে একটা বালিশ নিয়ে সোফায় চলে যায়। আমিও কিছু বললাম না, আমিও আমার খাটের উপর গিয়ে শুয়ে পড়লাম। আমারও ইচ্ছে নেই কথা বলার, তাই আমিও খাটের উপর গিয়ে বিছানা করে শরীরটা হেলে দিতেই আমার ঘুম চলে আসে সারাদিনের ক্লান্তিয়তার জন্য। সকালবেলা ঘুম থেকে উঠে নামাজ পড়ে আমি একটু বাইরে হাঁটাহাঁটি করতে গেলাম। প্রায় ঘন্টাখানেক পরে এসে দেখি সকালবেলা নাস্তা বানানো আছে, কিন্তু মা তো ঘুম থেকে এত তাড়াতাড়ি ওঠে না। তাহলে কে এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছে বুঝলাম না। যাই হোক, এত কিছু ভেবে লাভ নেই। আমি উপরে যেতেই দরজা খুলে প্রবেশ করব, তখনই দেখি একটা মেয়ে জামা কাপড় চেঞ্জ করছে। আমি তো একদম পাথরের মতো দাঁড়িয়ে রইলাম। আমার সামনে যেন একটা অপরূপ সুন্দরী রমণী দাঁড়িয়ে আছে। আমি স্পষ্ট তার পেটের নিচে তেল লক্ষ্য করছি। মেয়েটা আমাকে দেখে লজ্জায় তার জামা ঠিক করতে লাগলো। আমি মাথায় ঢোকাতে পারছি না যে এই সুন্দরী মেয়েটাকে, তাও আবার আমার রুমে। তখনই আম্মু এসে বলে, নীলামা, তুমি সকালবেলা উঠে মনে হয় নাস্তা বানিয়েছো। আমি টেবিলে গিয়ে দেখি সব নাস্তা বানিয়ে রাখা আছে। হ্যাঁ আম্মু, আমি সকালবেলা উঠে নামাজ পড়ে রান্না করে রেখেছি, আর নাস্তাও তৈরি করে রেখেছি। আমি অনেক খুশি, আমার মতো একটা ছেলের কপালে এত একটা সুন্দরী মেয়ে জুটেছে।
শুধু সুন্দরী বললে হবে না, রূপে গুণে সব দিক দিয়েই গুণবতী। কিন্তু আমার ছেলে তো কোনো কাজেই পারে না। আম্মুর মুখের কথা শুনে আমার আর বুঝতে বাকি নেই যে মেয়েটাকে আমি বিয়ে করে নিয়ে এসেছি সে এই মেয়ে, আর তার নাম হচ্ছে নীলা। কি রে, তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন? যা নিচে যা, ও সেই কখন নাস্তা বানিয়ে রেখেছে। আর বৌমা, তুমিও নিচে আসো, একসাথে আমরা নাস্তা করব। আসলে নীলাকে দেখে তো আমি ক্রাশ খেয়েছি, কারণ এত সুন্দর একটা মেয়ে আমি কখনো আমার জীবনেও দেখিনি। হয়তোবা আমি যদি দেখে শুনে বিয়ে করি তাও এত সুন্দর একটা মেয়েকে আমি কখনো পেতাম না। কিন্তু আমার তো একটাই কষ্ট, বাবা আমাকে জোর করে বিয়ে দিয়েছে, তাই আমি এখনো বিয়েটা ইচ্ছাকৃতভাবে মানতে পারছি না। কিন্তু এমনটা না যে নীলাকে আমার পছন্দ হয়নি। আমি যে নীলাকে পছন্দ করি এটা কোনোভাবেই আমি ওকে বুঝতে দিতে পারবো না, না হলে আমার মান সম্মান নিয়ে আরো ঝামেলা হতে পারে। নাস্তার টেবিলে সবাই নাস্তা করতে বসেছিলাম, তখন নীলা আব্বুর উদ্দেশ্যে বলে ওঠে, আব্বু, আসলে আমাকে আজকে থেকে হসপিটালে যেতে হবে, কারণ অনেকগুলো রোগী আমার সিরিয়াল নিয়ে রেখেছে। ওদের যদি না দেখা হয় তাহলে সমস্যা হতে পারে। কর্মই তো ধর্ম, অবশ্যই তো তোমার কাজটা আগে তোমার করা প্রয়োজন। অনেকে তোমার আশায় বসে আছি, তুমি আসলে সমস্যাটার সমাধান করবে। অনেকে গুরুত্বপূর্ণ সমস্যার মধ্যে থাকতে পারে, তাই তুমি অবশ্যই হসপিটালে যাবে। তোমার পেশেন্টদেরকে দেখা তোমার দায়িত্ব। তুমি না হয় 2 দিন পর তোমাদের বাড়িতে যেও। এখন আগে হসপিটালে কিছুদিন তোমার যে রোগীগুলো সিরিয়াস ধরে রেখেছে ওদের চিকিৎসাটা তুমি দিয়ে আসো। আব্বুর কথা শুনে নীলা মাথা নাড়ালো। এরপর আব্বু আমার উদ্দেশ্যে বলে ওঠে, শোন, তুই নীলাকে হসপিটালে দিয়ে আসবি, আর আসার সময় ওকে হসপিটাল থেকে নিয়ে আসবি, বুঝতে পেরেছিস? আমি আব্বুর ওপর কোনো কথা বলতে পারি না, তাই আমি মাথা নাড়িয়ে শব্দটা বললাম আর নাস্তা খেতে লাগলাম। সামনে ভার্সিটি বন্ধ করবে, আর কিছুদিনে খোলা আছে, তাই তুই তাহলে ওই কয়েকদিন ভার্সিটিতে যা। এরপর না হয় তুই নীলাকে নিয়ে তোর শ্বশুর বাড়িতে যাস। আমি কিছু বললাম না, শুধু মাথা নিচু করে রইলাম। নাস্তা শেষ করে আমি ওপরে গিয়ে রেডি হয়ে নিচে আসলাম। কিছুক্ষণ সময় পর দেখি নীলা রেডি হয়ে নিচে নামছে। ওকে দেখে যেন আমি পুরো দুনিয়াটাই ভুলে গেলাম। হালকা মেকআপ করেছে আর একটা গোলাপি শাড়ি, চুলগুলো ছাড়া। ওকে দেখে যে কোনো ছেলে যে ক্রাশ খাবে এটা বলা বাধ্য। আমি তো এমনি হিংসা করছি, ও এমন সাজলো কেন? আমাকে এভাবে হা করে তাকিয়ে থেকে দেখে নীলা বলে ওঠে, আপনি এভাবে তাকিয়ে আছেন কেন? কই কিছু না তো। না, আপনি কিসে যাবেন? আপনি যেভাবে নিয়ে যান আমি সেভাবেই যাব। আমি তো বেশিরভাগ বাইকে করে যাই, তাই ওকে বললাম আসলে আমি বেশিরভাগ ভার্সিটিতে বাইকে করে যাই। এখন আপনার যদি কোনো সমস্যা না হয় তাহলে বাইকে করে যেতে পারি। আমার কোনো সমস্যা নেই। আপনাকে একটা রিকোয়েস্ট করবো, রাখবেন প্লিজ? হ্যাঁ বলেন, সমস্যা নেই। আপনি আমাকে তুমি করে বললেন বাইরে, কারণ মানুষ যদি আমার রিলেটিভ বা কোনো ফ্রেন্ড শোনে তো। নীলাকে থামিয়ে দিয়ে বললাম, ঠিক আছে, এইটা নিয়ে চিন্তা করা লাগবে না, আমি তুমি করে বলবো, সমস্যা নেই। এখন গাড়িতে উঠে পড়েন। বাইকটা বের করে কথাটা বললাম। নীলা আমাকে ধরতে গিয়ে আবার কিসের দ্বিধা সংকটে পড়ে, আর ধরলো না। নীলা বাইকের স্ট্যান্ডটা ধরে রইল। আমি বাইকটা স্টার্ট করব, তখন নীলা আমার গায়ে গিয়ে পড়লো। সরি, আমি আসলে ব্যালেন্সটা ঠিক রাখতে পারিনি। আমাকে শক্ত করে ধরো। নীলা প্রথমে কিছুটা ভাবলো ধরবে কি ধরবে না। এরপর আমি যখন আবার আরেকটা ধমক দিয়ে বললাম, তখনও ভয়ে আমাকে শক্ত করে জড়িয়ে ধরে। আমি কেমন যেন একটা ফিলিং অনুভব করতে রাখতাম। হয়তো এই প্রথম কোনো পুরুষকে শুয়েছি, তাই তো আমার হৃদয়ের স্পন্দনে গেঁথে গেছে অদ্ভুত এক অনুভূতি। আমাকে নীলা হসপিটাল দেখিয়ে দেয়। আমি একটা বড় হসপিটালের সামনে এসে আমার গাড়িটা রাখি। আমি সামনের দিকে তাকিয়ে দেখি এটা কোনো সাধারণ হসপিটাল না, এটা আমাদের দেশের সব থেকে বড় হসপিটাল। তার মানে নীলা এই ঢাকা হসপিটালের মধ্যে রোগী দেখে। তখন নীলা বাইক থেকে নামতে আমার উদ্দেশ্যে বলে ওঠে, আপনি কি আমার সাথে যাবেন? মনের মধ্যে কেমন জানি না একটু ভয় লাগা শুরু করতে লাগলো, উনি যদি আবার না বলে। প্রথমে কিছু একটা ভাবলাম, পরে বললাম ঠিক আছে চলো। আমি নীলার সাথে হসপিটালে যেতে থাকলাম। আশেপাশের নার্সগুলো নীলাকে সালাম দিতে লাগলো, আর কয়েকটা ডাক্তার নীলাকে দেখে কেমন আছেন ম্যাডাম, কি করছেন, আর এতদিন কোথায় ছিলেন, এসব কথা জিজ্ঞেস করতে লাগলো। আমি হয়তো নীলা সম্পর্কে এত অবগত নেই, কিন্তু হসপিটালে যা দেখতে পাচ্ছি মনে হয় নীলা এই হসপিটালের বড় একজন ডাক্তার।
আমি হসপিটালের ভিতরে পুরোপুরি ঢুকিনি, তখনই আমার ফোনটা বেজে ওঠে। ফোনটা বেজে উঠতে হাতের স্ক্রিনে ফোনটা দেখি যে রুদ্রের কল আসতেছে। তখন আমি কলটা রিসিভ করতেই ওপাশ থেকে রুদ্র বলে ওঠে, কিরে, তোর ভাইয়ের বিয়ে কি তুই একবারে আমাদের ভুলে গিয়েছিস? তুই কি আজকে ভার্সিটিতে আসবি না নাকি? ভাবির আঁচল ধরে বসে থাকবে? তোরা ওয়েট কর, আমি আসতেছি, অলরেডি পৌঁছে গিয়েছি, আর মাত্র 10 মিনিট লাগবে। ঠিক আছে, তুই তাহলে ক্যাম্পাসের দিকে আয়, আমরা ক্যাম্পাসে বসে আছি। তুই ক্যাম্পাসের দিকে তাহলে চলে আয়। রুদ্র কথাটা বলে কলটা কেটে দেয়। আমি তখন নীলাকে বিদায় জানিয়ে আর ভিতরে ঢুকিনি, কারণ আমার এখন হাতে সময় নেই। তাই নীলাকে বিদায় জানিয়ে ওখান থেকে বের হয়ে যাই। আমি বাইকে এসে বাইকটা স্টার্ট দিয়ে ভার্সিটি যাওয়ার উদ্দেশ্যে প্রায় 10 মিনিট পর ভার্সিটির সামনে চলে আসি। ভার্সিটির ভিতরে প্রবেশ করে ক্যাম্পাসে দেখলাম ঈশান আর রুদ্র বসে আছে, তাই ওদের কাছে গেলাম। ওদের কাছে যেতে ওরা বলে ওঠে, কিরে মামা, বুঝলাম না, রাতে কি ভাবি রাতেটা বেশি হয়ে গেল নাকি যে ঘুম থেকে উঠতে এতটা লেট হয়ে গেল? তাই তো মনে হচ্ছে রে বন্ধু, আমার তো মনে হচ্ছে ওর ভাইকে আদর না করে ওকে আদর করছে। শালা দুটো তো নিজের মতোই হাসাহাসি করতে লাগলো। আমি ওদের কাছে এসে বললাম, শালা তোরা যেভাবে হাসাহাসি করছিস বিষয়টা আসলে তেমন না, আমার সাথে একটা দুর্ঘটনা ঘটে গিয়েছে। বলিস কি? তোর সাথে আবার কি হয়েছে? পুরো ঘটনাটা একটু খুলে বলতো, হয়েছেটা কি? তখন রুদ্র আর ঈশান দুজনকে আমার সাথে যা ঘটে গেছে সবকিছু খুলে বলি। সবকিছু শুনে ঈশান আর রুদ্র বলে ওঠে, মামা, একদিক থেকে তোর ভালো হয়েছে, আরেক দিক থেকে মন খারাপ হবে, এটাই স্বাভাবিক। কিন্তু মন খারাপ করে কি লাভ? যা নিয়তি কপালে লেখা আছে তাই হয়েছে। হয়তোবা তোর সাথে ওই মেয়েটার বিয়ে ফিক্সড করা আছে ওপরওয়ালার কাছে, সেই জন্যই হয়েছে। কিন্তু আমি যে বিয়েটা মানতে পারছি না, সেই জন্য কি করব বল? দেখ মামা, এইসব নিয়ে চিন্তা করিস না, আস্তে আস্তে সব কিছু ঠিক হয়ে যাবে। জানি না আমার সাথে কেনই বা হয় এইসব। অবশ্য মেয়েটা দেখতে অপূর্ব সুন্দরী, মেয়েটাকে দেখলে যে কেউ পছন্দ করে না করে থাকতে পারবে না, বরঞ্চ আমিও মেয়েটাকে দেখে ক্রাশ খেয়ে গেলাম। তাহলে তো তুই একটা বউ পেয়েছিস বলতে হবে। 3 বন্ধু মিলে ঠাট্টা আর মজা করতেছি, এমন সময় হসপিটালে এসে কেবিনে বসে আছি, আর একের পর এক একটা রোগী আসতেছে, ওনাদের সমস্যার কথা বলে যাচ্ছে, আর আমি ওনাদের সমস্যাটা শুনে ওদেরকে প্রেসক্রাইব করে দিচ্ছি যে কাকে কি করতে হবে। রোগী দেখতে দেখতে প্রায় দুপুর হয়ে গেছে। কিছুক্ষণ পর লাঞ্চের সময়, এখনও দেখলাম অনেকজন দাঁড়িয়ে আছে। ভালো লাগছে না, তাই পিয়নকে বললাম, আজকে আমার ভালো লাগছে না, আগামীকালকে ওনাদের বলেন আবার আসার জন্য। পিয়ন রোগীদেরকে বলার জন্য বাইরে চলে যায়, আর আমি এখানে বসে বসেই ভাবছি, আমার সাথে আল্লাহবা কেন যে এমন করে? আমি তো কখনো কাউকে কষ্ট দিই না, তাহলে কেন আমার সাথে এমন হয়? সব কিছু জানো তো আমি মেনে নিয়েছিলাম, তারপরেও কেন আমার সাথে আল্লাপা কেমনটা করলো? বরাবরই স্বামীকে ভালোবাসবো বলি কখনো কারোর সাথে আমি হারাম পথে রিলেশনে যাইনি। যখন শুনেছি স্বামী পালিয়ে গিয়েছে, আমার কাছে খুব খারাপ লেগেছে। এরপরে শুনেছি তার ছোট ভাই আমাকে বিয়ে করবে, সে আমার থেকে জুনিয়র। সব কিছু জেনেও আমি মেনে নিয়েছি হাসি মুখে, কিন্তু সে আমাকে বাসরাতে বলেছে সে আমাকে তার স্ত্রীর অধিকার দিতে পারবে না। ক্লাস শেষ করে ক্যাম্পাসের সবার সাথে আড্ডা দিচ্ছিলাম, তখনই হাতের ফোনটা বেজে ওঠে। ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখি আব্বু কল করেছে। কলটা রিসিভ করতে ওপাশ থেকে আব্বু বলে ওঠে, কি রে, কই তুই এখনো কি করছিস? বৌমাকে নিতে যাসনি তুই? সেই কখন বাসা থেকে বের হলো, কিন্তু তুই এখনো ভার্সিটিতে বসে আছিস? এখনই ওর হসপিটালে গিয়ে ওকে নিয়ে আয়। আব্বুর কথা শুনে আমি ঈশান আর রুদ্রকে বিদায় জানিয়ে ওখান থেকে বের হয়ে নীলাকে আনার উদ্দেশ্যে রওনা হলাম। বাইকটা বের করে নীলার হসপিটালের দিকে আমি রওনা দিলাম। একটু সময় পর নীলার হসপিটালের সামনে চলে আসি। মন খারাপ করে আমি হসপিটালে বসে আছি, কারণ এখনও নিলয় আমাকে নেওয়ার জন্য আসেনি। তখনই কেউ কেবিনে প্রবেশ করে লক্ষ্য করে দেখি আর কেউ না, আমার সাথে কাজ করা ডাক্তার আকাশ। উনি এসে বলে ওঠেন, মিস নীলা, কেমন আছেন? আপনাকে কয়েকদিন ধরে দেখছি না, কোথায় ছিলেন? আমার বিয়েটা আব্বু হুট করেই দিয়ে দেয়, আমি কাউকে জানাতে পারিনি, আমার বান্ধবীদেরকেও বলতে পারিনি আমার বিয়ের বিষয়টা নিয়ে। তাই হসপিটালের মধ্যে কেউ জানে না যে আমার বিয়েটা হয়েছে। তখন আকাশের প্রশ্নের উত্তরে বলে উঠি, জি আসলে কিছু সমস্যার মধ্যে ছিলাম, তাই কয়েকদিন হসপিটালে আসতে পারিনি। তো বলেন আপনি কেমন আছেন? আপনাকে না দেখে কি আমি ভালো থাকতে পারি? আমি তো ভালো নেই, আপনি ছিলেন না বিদায়। কি বলছেন? কিছুই তো বুঝতে পারছি না। মানে মনে মনে কি বিড়বিড় করছেন? কই না তো, বলছিলাম এমনি যে আমারও কিছুদিন ভালো লাগেনি, তাই আপনি আসেননি, এজন্য আমিও আসিনি। ও আচ্ছা,
আপনার তাহলে কি রোগী দেখা শেষ হয়ে গেছে? আমার তো রোগী তেমন আমার তো রোগী তেমন হয় না। আপনার মতো আপনি তো আমাদের বাসায় সিনিয়র ডাক্তার এবং কি অভিজ্ঞ এবং সব কিছুই বোঝেন, তাই আপনার পেশেন্ট বেশি হবে, এটাই স্বাভাবিক। আপনি হচ্ছেন যে আমাদের এই পুরো হসপিটালের মেন পয়েন্ট। আপনি সব থেকে বড় রোগীর অপারেশনগুলো হয় সেগুলোর হেড তো আপনি। আর আপনার তো একটু কাজের চাপ থাকবে, আমার তো থাকবে না, তাই না? আমি বাইকটা নিয়ে নীলার হসপিটালের সামনে এসে দেখি নীলা এখনো হসপিটাল থেকে বের হয়নি। ফোন নাম্বারটা আমার কাছে নেই, তাই আমি হসপিটালের ভেতর ঢুকে একজন নার্সকে জিজ্ঞেস করলাম যে ডাক্তারের কেবিনটা কোথায়। আমাকে কেবিনটা দেখিয়ে দিতে আমি কেবিনের বাইরে গিয়ে দেখলাম ভিতরে নীলা আর একটা ছেলে হাসাহাসি করছে। আমার তো মাথা প্রচুর পরিমাণ গরম হয়ে যায়। আমার যেন মন চাইতেছে এখনই গিয়ে ছেলেটাকে উদ্যম মাতম দেওয়া শুরু করি, কারণ ও আমার বউয়ের সাথে কথা বলছে, তাও আবার হেসে হেসে। মাথা তো গরম হবেই, এটাই স্বাভাবিক। বাইরে থেকে আমি একটা কাশি দিলাম। আমার কাশির শব্দ শুনে তখন ভেতর থেকে ওই ছেলেটা বলে ওঠে, এই কে আপনি? আপনার তো সাহস কম না? আপনি বাইরে থেকে আমাদের ভিতরের পার্সোনাল কথাগুলো শুনতেছেন? আপনার সাহস হয় কি করে এখানে ঢোকার? আপনি কার পারমিশন নিয়ে এখানে এসেছেন? আমার কারো পারমিশন নেওয়ার প্রয়োজন হয় না, আমি এখানে নীলাকে নেওয়ার জন্য এসেছি। নীলাকে নেওয়ার কথা শুনে ছেলেটা কেমন জানি অপ্রস্তুত হয়ে যায়। তখন নীলাকে উদ্দেশ্য করে ছেলেটা জিজ্ঞেস করে, আগে তো কখনো আপনার সাথে এই হসপিটালে আসতে দেখিনি। আপনার কিছু হয় নাকি? আসলে উনি আমার দুঃসম্পর্কের একজন ছোট ভাই হয়, আর আমাকে নেয়ার জন্য এসেছে। আসলে আমার বাসায় হয়তো একটু কাজ আছে, তাই আমাকে নেয়ার জন্য এসেছে উনি। ও আচ্ছা, সরি ছোট ভাই, তুমি কিছু মনে করো না, আমি তোমাকে ঠিক চিনতে পারিনি। ঠিক আছে নীলা, তাহলে তুমি থাকো, তুমি তোমার ছোট ভাইকে সাথে করে নিয়ে যাও। আমি তাহলে গেলাম, আল্লাহ হাফেজ। আর তোমার বোনকে একটু দেখে রেখো। আমার শরীরটা যেন জ্বলে পড়ে গেল কথাটা শুনে। নীলা একই বলল। এরপর ছেলেটার মুখে এমন কথা শুনে তো আমার রাগে পুরো শরীরটা চলতে শুরু করলো। ছেলেটা এটা বললোটা কি? আমাকে স্ত্রী হিসেবে না মানায়, তাই না? এখন দেখো কেমন মজা লাগে। তুমি আমাকে যেমন করবে আমিও তোমার সাথে ঠিক তেমনই করব। আমি আর ওখানে এক মুহূর্ত দাঁড়িয়ে রইলাম না, সোজা বাইকের কাছে চলে আসলাম। নীলা বাইকের কাছে আসতেই আমি বাইকটা স্টার্ট দিলাম। নীলা বাইকের ওপর উঠে বসলো। আর রাগটা এত পরিমাণ বেড়ে গিয়েছে যে ফুল স্পিডে বাইকটা চালাতে লাগলাম। এই এভাবে গাড়ি চালাচ্ছে কেন? আমার খুব ভয় লাগছে, প্লিজ এভাবে গাড়ি চালাবেন না। আমি এতটা ভয় পেয়ে গেছি যে আমি কান্না করে দিলাম। এখন কেমন মতো লাগে হ্যাঁ? যখন আমাকে ছেলেটার সামনে ভাইয়া বলে পরিচয় দিয়েছিলে তখন তো খুব ভালোই লেগেছিল, তাই না? এখন কেমন মজা লাগছে হ্যাঁ? কথাগুলো মনে মনে বলছি আর মিটমিট করে হাসলাম। একটু সময় পর বাড়িতে চলে আসে। বাড়িতে আসে দেখলাম নীলা চোখে পুরো পানি জমে আছে। পকেট থেকে টিস্যুটা বের করে ওর হাতে দিয়ে বলি, চোখ দুটো মুছে নিন। আর আপনি না ডাক্তার, ডাক্তার তো ভয় পাওয়ার কোনো কথা না। আর আমি বাইক এভাবেই চালাই। আমি আর কখনো আপনার সাথে বাইকে উঠবো না। আপনি এত জোরে বাইক চালান যে আমার পরের পাখিটা কোথায় হাওয়া হয়ে গেছে আমি নিজেও জানি না। তখন আমি নীলার হাতটা চেপে ধরে দেয়ালের সাথে আটকে রেখে বলে উঠি, আমাকে যে তুমি ওই ছেলেটার সামনে ভাইয়া বলে পরিচয় করে দিয়েছো, তাও আবার কি ছোট ভাই, এগুলো বলে যে পরিচয় করে দিয়েছো, তখন কেমন লেগেছিল আমার কাছে? আমিও ঠিক এমনটাই তোমার সাথে করেছি। হাতটা ছাড়ুন, ব্যথা লাগছে আমার। নীলয় আমাকে এতটা জোরে ধরে রেখেছে যে আমার হাতটা লাল হয়ে গেছে এবং ব্যথায় আমার চোখ দিয়ে পানি পড়তে লাগলো। যখনই দেখলাম নীলার চোখে পানি, আমি তখনই নীলাকে ছেড়ে দিলাম। একে আমি এটা কি করছি? আমি তো নীলাকে আমার স্ত্রী হিসেবে মেনেই নিইনি, তারপর আমি কেন ওর সাথে এমনটা করছি? এসব ভেবে আমি ওখান থেকে সোজা ওপরে চলে যাই। ওপরে গিয়ে ফ্রেশ হয়ে আমি রুমে শুয়ে রইলাম। তখনই দেখলাম নীলা ভিতরে প্রবেশ করছে। ভয়ে আছি, আব্বু কিছু বলেছে নাকি। ভয়ে ভয়ে আব্বুর কাছে গেলাম, দেখলাম আব্বু কিছু বললো না। তখন আব্বু কিছু বলবে বসেছিলাম, আব্বু হয়তো বা বলে দিয়েছে, কিন্তু আব্বুর কথা শুনে বুঝলাম আব্বুকে কিছু বলেনি। তখন আব্বু বলে, নীলার জন্য তার বাবা খুব কষ্ট পাচ্ছে, তাই তোরা আগামীকালকে নীলাকে তুই সাথে নিয়ে ওদের বাসায় যাবি। আব্বু আমাকে কি যেতে হবে? আসলে আমার ভার্সিটিতে তো ক্লাস আছে, তাই ভাবছি ও যদি একা চলে যায়। আমি প্রিন্সিপালকে বলেছি, উনি বলেছে তোমার এমন আর কোনো ইম্পর্ট্যান্ট ক্লাস নেই যে তোমাকে অ্যাটেন্ড করতে হবে, তাই তুমি যেতে পারো, সমস্যা নেই। আমি বলে দিয়েছি। আর কোনো কথা শুনতে চাই না আমি। খাবার খেয়ে উপরে চলে যাও। আব্বুর ভয়ে তো আমি আর কোনো শব্দই করলাম না। খাবার খেয়ে উপরে চলে গেলাম। উপরে এসে দেখলাম কিছুক্ষণ পর নীলা উপরে আসলো। এরপরে ও একটা বালিশ আর খাতা নিয়ে সোফায় ঘুমানোর জন্য যাচ্ছিল। তখন আমি ওকে উদ্দেশ্য করে বলে উঠি,
আজকে বাইরে বৃষ্টি হচ্ছে, তুমি আমার এখানে ঘুমাও। ও যেন আমার এই কথায় অপেক্ষাই ছিল। ও সোজা কোনো কথা না বলে আমার পাশে এসে মাঝখানে একটা কোলবালিশ দিয়ে শুয়ে পড়লো। আসলে গতকালকে দেখেছিলাম, গতকালকে অনেক ভয় পেয়েছিল, তাই আমি আজকে ওকে আমার এখানে ঘুমাতে বলেছি। এমনিতেও মুষলধারে আজকে অনেক বৃষ্টি হচ্ছে। আমার কাছে কেমন জানি একদম রোমান্টিক ফিল লাগছে। মধ্যরাতে ভয়ঙ্কর পরিমাণ বৃষ্টি হতে লাগলো। তখনই বজ্রপাত শুরু করলো। বজ্রপাত শুরু করতেই নীলা ভয়ে আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো। নীলা যখন আমাকে জড়িয়ে ধরে তখন আমার যেন শরীরের ভিতর একটা শিহরণ বয়ে যায়। আমি তো এখনো নীলার প্রতি প্রচুর পরিমাণ রেগে আছি, তাই আমি নীলাকে আমার গা থেকে ওঠানোর অনেক চেষ্টা করলাম, কিন্তু আমার শরীর থেকে ওঠার করে নামই নিচ্ছে না। বরঞ্চ আমি ওকে যত আমার থেকে দূরে সরানোর চেষ্টা করছি, ও আমাকে আরো বেশি শক্ত করে জড়িয়ে ধরেছে। মনে হয় ঘুমের ঘরে ও আমাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে আছে। চোখ খুলে আমি যখন ওর দিকে তাকাই তখন হালকা আলোতে নীলার মুখটা ভেসে আসে। কি এক অপরূপ সুন্দরী! আমি যেন এক নয়নে ওর দিকে তাকিয়ে আছি। সিনিয়র মেয়েরা আসলে একটু বেশি সুন্দরী হয়, এটাই স্বাভাবিক। আমি এক নয়নে নীলার দিকে তাকিয়ে আছি। ওর দিকে তাকিয়ে থাকতে থাকতে কখন যে আমি ঘুমিয়ে গেছি নিজের অজান্তে আমি নিজেও বুঝতে পারিনি। এই যে শোনেন, ঘুম থেকে কি উঠবেন আজকে? না আমাদের বাসায় যাওয়ার কথা ছিল, কিন্তু আপনার তো একটা কাজ আছে। ওঠেন না প্লিজ, এখনো ঘুমিয়ে আছেন কেন? কারো হাতে ছোঁয়ায় ঘুমটা ভেঙে যায়। চোখ খুলতে দেখলাম মায়াবী মুখটা নীলা দাঁড়িয়ে আমার দিকে কথাগুলো বলছে। আমি তোর ভেজা চুলের দিকে তাকিয়ে আছি। তখনই আবার বলে ওঠে, আপনাকে যে কখন থেকে ডাকতেছি, আপনি তো ঘুম থেকে ওঠার নামই দেখছি না। বলছি ঘুম থেকে ওঠেন না, ফ্রেশ হয়ে নেন। আমাদেরকে তো বের হতে হবে, আমাকে আবার হসপিটালেও যেতে হবে, একটা কাজ আছে। অনেকটা বিরক্ত হয়ে নীলার দিকে তাকিয়ে বলে উঠলাম, আমার যেতে লেট হবে না, তুমি কি রেডি হও। আর আমি হসপিটালে যেতে পারবো না, আমাকে যা বলেছে আমি ওখানেই যাব। কথাটা শুনে নীলা একটু মন খারাপ করলো। এরপর ওখান থেকে বের হয়ে সোজা নিচে চলে গেল। আমি তো আবারও শুয়ে আছি আর রাতের কথা ভাবছি, যে রাতে কি আর আমি একটা ঘুমিয়েছি। ওগুলো ভাবতেই আমার কেমন জানি আবার রোমান্টিক ভাব ওঠা শুরু করলো। তখনই দেখলাম রুমের সামনে এসে আব্বু বলে ওঠে, কিরে তুই এত সময় ধরে এখনো ঘুমিয়ে আছিস? নীলামা সেই কখন রেডি হয়ে নিচে বসে আছে, তুই রেডি হবি না? ওকে নিয়ে আগে হসপিটালে নিয়ে যা, ওর কিছু রোগী আছে, রোগীগুলো দেখে এরপর তোরা না হয় একসাথে বের হোস। নির্ঘাত মেয়েটা আব্বুকে কথাগুলো বলে দিয়েছে। এখন কি করতে মন চাইছে, মনটা তো চাইতেছে ধরে একটা দিয়ে দেই, মেজাজটা তো খারাপ লাগে। তখন আব্বুকে ভয়ে ভয়ে বললাম, আব্বু তুমি যাও, আমি রেডি হয়ে আসি। তুমি যাও, তুমি বাইরে যাও, আমি রেডি হয়ে আসি। ঠিক আছে, তাড়াতাড়ি আয়। নীলা তো নিচে বসে আছে, তোর জন্য এখনো নাস্তা করেনি। আমরা নাস্তা করেছি, তুই আসলে ও তোকে নাস্তা দিবে, এরপর ও নাস্তা করবে। ও এখনো কিচ্ছু খায়নি। আদি খেতে দেখে আর বাঁচি না। আমি গিয়ে ওয়াশরুমে চলে যাই। ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে তোয়ালেটা পরে বাইরে বের হই। তখনই দেখি নীলা ভিতরে প্রবেশ করে। আমাকে তোয়ালা পরা অবস্থায় দেখে নীলা হাত দুটো ও চোখের মধ্যে দিয়ে বলে ওঠে, সরি, আমি বুঝতে পারিনি আপনি যে মাত্র ওয়াশরুম থেকে এসেছেন আর এমন অবস্থায় আছেন। আমি যাচ্ছি। নীলা লজ্জায় লাল হয়ে গেছে। আমি ওর লজ্জা মাখা মুখের দিকে কিছু সময় তাকিয়ে দেখলাম। কি লুচুরে ভাব দেখাচ্ছে। ওনার এমন সুন্দর শরীরটা দেখে আমার কেমন জানি ফিলিংস কাজ করতে শুরু করলো। আমার মধ্যে কেমন জানি একটু অন্যরকম ভাব চলে আসতে লাগলো। আমার তখনই মনে হলো নীলা নিচে গিয়ে আব্বুর কাছে আমার বিষয়ে বিচার দিয়েছে, তাই আব্বু এসে আমাকে বকা দিয়ে ঘুম থেকে উঠিয়েছে। তাই আমি নীলাকে দাঁড় করিয়ে ওর কাছে যেতে লাগলাম। আপনার কিছু নেই, আপনি কেন আমার কাছে আসছেন? আপনি আমার এখান থেকে যান, আমার সামনে থেকে যান। আমার কিন্তু লজ্জা লাগছে, প্লিজ আমার সামনেতে আসবেন না। কিছুই নেই, কার কথা? আমি সোজা গিয়ে নীলার সামনে গিয়ে ওর হাতটা ধরে দেওয়ালের সাথে লাগিয়ে বলে উঠলাম, তোমাকে কে বলেছে যে আমি ঘুম থেকে উঠছি না, তা আবার আব্বুর কাছে গিয়ে বলার জন্য? তো আমি কি করব? আমার যে এখন হসপিটালে যাওয়া লাগবে, আপনি তো যাবেন না, তাই আমি একা যেতে পারবো না। আর আমি একা গেলে আমাকে তো বকাবকি করবে, তাই আমি আব্বুকে বলেছি যে আমি একা যাব। সেজন্যই তো আব্বু আপনাকে এসে বলেছে। কি মনে করেছো আমি কিছু বুঝি না নাকি? আমার হাত ব্যথা করছে, প্লিজ আমাকে ছেড়ে দিন। আমি খেয়াল করলাম সত্যি আমি ওকে অনেক শক্ত করে ধরে আছি, তাই আমি ছেড়ে দিলাম। তখন ও রুম থেকে বের হয়ে যায়। আমি রেডি হয়ে নিচে আসি দেখি নীলা আমার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। আমিও নীলার দিকে তাকিয়ে যখন দুজনের দিকে চোখ পড়লো তখন নীলা চোখ নিচের দিকে নামিয়ে নেয়। আমি নিচে এসে বসে আছি। নীলা আমাকে নাস্তা দিয়ে উপরে চলে যায়। কিছুক্ষণ পর নীলা রেডি হয়ে নিচে আসে। আমি তো নীলাকে দেখে আবারও যেন ক্রাশ খেলাম। নীলা একটা নীল রঙের শাড়ি পরে নিচে নামছে।
আমি যেন ওর দিকে থেকে চোখটা ফেরানোর মতো অবস্থায় নেই, কারণ ওকে যে এতটা সুন্দর লাগছে যে আমি মুখে বললে হয়তো কম হয়ে যাবে, কারণ মনে হয় আসমান থেকে কোনো পরি জমিনের নিচে নেমে এসেছে। আমি বাইকটা বের করতে যাব, তখন নীলা আমাকে বলে ওঠে, আমরা তো ওখান থেকে আবার বাসায় যাব, তাই বাইক নেওয়ার প্রয়োজন নেই। ওখানে আব্বু আগে থেকেই গাড়ি এনে রেখে দিয়েছে, বলেছে ওখান থেকে সোজা উঠে যাওয়ার জন্য। আমরা এখন রিকশায় যাব। তাই আমি আর কিছু বললাম না। রিক্সাটা থামিয়ে আমি আর নীলা দুজন পাশাপাশি বসে চললাম ওর হসপিটালে যাওয়ার উদ্দেশ্যে। আমার যে কি ফিলিংস লাগছে বলে বোঝাতে পারবো না। কেমন একটা অদ্ভুত জিনিস কাজ করতে লাগলো, রোমান্টিক একটা ফিল আসতে শুরু করলো। আধা ঘন্টা পর আমরা নীলার হসপিটালের সামনে পৌঁছাই। নীলা রিক্সা থেকে নেমে আমার সামনে ভাড়াটা মেটাতে যাবে, তখনই আমি বলি, আমি বুঝতেছি না আমি তার সিনিয়র নাকি সে আমার সিনিয়র। আমার উপরে যেভাবে শাসন দেখাচ্ছে মনে হচ্ছে যে সেই আমার সিনিয়র। তাহলে কি সব সিনিয়র মেয়েরাই জুনিয়র এর কাছে হার মানে? আপনি ভাড়া দিচ্ছেন কেন? ভাড়া তো আমি দিব। আপনি টাকা কোথায় পাবেন? আপনি তো এখনও কোনো কিছু করেন না। আমি টাকা দিচ্ছি, আর আমি এমনিতেও আপনার সিনিয়র, তাই আমার টাকা দেওয়াটাই হক আছে। কিরে ভাই, অপমান করলো নাকি বেজ্জতি করলো কিছুই তো বুঝলাম না। আমি জুনিয়র তাই বলে কি একেবারে রিক্সাওয়ালার কাছে আমাকে অপমান করে দেবে? কন্ট্রোল নিলয়, কন্ট্রোল। সময় আমারও আসবে, আমিও দেখিয়ে দিব। এখন না হয় বাইরেই করছে, আমি না হয় ভিতরে করব, সমস্যা কি? অবশ্য জিনিসটা খারাপ না, সিনিয়র মেয়ের সাথে চলাফেরা করলে খরচ লাগে না, এতে একটা মজা পাওয়া যায়। বিনা খরচে ভ্রমণ, কি বলেন আপনারা? এইটাই বাস্তব। আমি নীলাকে নিয়ে হসপিটালে প্রবেশ করব, এমন সময় দেখি একটা গাড়ি নীলার সামনে এসে থামে। গাড়ি থেকে ওই দিনের ওই ছেলেটা নেমে এসে নীলাকে উদ্দেশ্য করে বলে ওঠে, আরে নীলা, কি খবর তোমার? তোমাকে অনেকগুলো কল করেছি কিন্তু তুমি কল রিসিভ করছো না। কি সমস্যা হয়েছে? তোমার কি কোনো প্রবলেম হয়েছে যে কল ধরছো না? আরামজাদার কথাটা শুনে তো আমার মাথা 300 বোর্ডে শর্ট খেয়ে গেছে। মনটা চাইতেছে ওরা ধইরা মাথার উপর থেকে থাপ করে আবার ফালাই দিই, যেন একদম স্যারা বেড়া হইয়া যায়। হলারপুত আমার বইরে নিয়ে কি শুরু করেছে। ছেলেটা এত সময় ধরে আমাকে দেখেনি, যখনই আমাকে পাশে দেখে তখনও বলে ওঠে, আরে ছোট ভাই, কি অবস্থা তোমার? তুমি কি তোমার আপুর সাথে এসেছো? ও আচ্ছা, চলো তাহলে তোমাকে নিয়ে আমরা রেস্টুরেন্টে যাই। এরপর না হয় 2-3 জন মিলে খাওয়া দাওয়া করে একটু সময় গল্প করি। প্রয়োজন নেই, আমি চাইলে নিজে থেকে খেতে পারি। আমার অপরিচিত মানুষের সাথে যাওয়ার অভ্যাস নেই, আর কেউ যাকে তাকে এসব বলারও আমার ইচ্ছে নেই। আরে ভাই, এত রাগ করছো কেন? বুঝলাম তুমি একটু রেগে আছো। কেন, গার্লফ্রেন্ডের সাথে ঝগড়া হয়েছে নাকি? হয়েছে না হয়েছে তা বলতে আপনাকে বাধ্য নই। আপনি কি জন্য এসেছেন সেই জন্য চান, আমরা আমাদের কাজে যাচ্ছি। আচ্ছা থাকো তাহলে, তোমার সাথে এত কথা বলা যাবে না। তুমি রেগে আছো, তাহলে নীলা চলো দুজন না হয় হসপিটালে যাই। ছেলেটা সোজা গিয়ে নীলার হাত ধরে টানতে টানতে হসপিটালে নিয়ে যেতে লাগলো, সাথে সাথে যেতে লাগলো। মাথাটা যে এত গরম হয়ে গেছে, মনটা চাইতেছে নীলাকে গিয়ে এখনই 2টা থাপ্পড় বসিয়ে দিই। যে যে তোর জামাই এখানে বাইরে দাঁড়িয়ে আছে, আর তুই একটা অন্য ছেলে নিয়ে ভিতরে প্রবেশ করছিস। একবারও কি পেছনে তাকিয়ে বলছিস না যে তুমি আমার সাথে চলো আমার কেবিনে? আমার তো খুব হাসি পাচ্ছে, কারণ নিলয়কে দেখলাম ও কেমন যেন জ্বলছে। আমি যখনই আকাশের সাথে কথা বলি তখনই এমন হয়। আমাকে স্ত্রী হিসেবে মানবে না? তাহলে এত জ্বলতেছে কেন? ঠিক আছে, তুমি দেখি কত জ্বলতে পারো, আমি তোমাকে আরো কত জ্বালাতে পারি। এখন তো আমার কাছে কেমন জানি সন্দেহ শুরু করলো। আমি তো ওদের পিছু করতে লাগলাম যে আসলে কি ওরা কি কি করতে চাচ্ছে। আমি বুঝলাম না, তাহলে কি নীলা ওর সাথে কোনো সম্পর্ক আছে? না না না, এইটা তো হতে পারে না। আমার মনে হচ্ছে হলেও তো হতে পারে, কারণ ও তো আমাকে কখনো বলেনি ও বিয়েতে রাজি হয়েছে। ও তো বলেছে ওর বাবা ওকে জোর করে এই বিয়েতে রাজি করেছে। তার মানে কি ও ওই ছেলের সাথে? না না, এটা হতে পারে না। তারপরেও আবার কেমন যেন একটা সন্দেহ লাগছে। আচ্ছা, আমি ভিতরে গিয়ে দেখবো। না, আমার দেখাটা কি উচিত হবে? কি ভাববো, কি ভাবছি কিছুই মাথায় ঢোকাতে পারছি না। কি করলে কি হবে আমি তো বুঝে উঠতে পারছি না। মাথাটা প্রচুর পরিমাণে গরম হয়ে যাচ্ছে। আমি আর বাইরে থাকতে পারলাম না, আমি ভিতরে প্রবেশ করলাম। তখন আমি লুকিয়ে লুকিয়ে দেখতে লাগলাম নীলার ওই ছেলেটাকে। নীলা, তোমার সাথে আমার কিছু গোপন কথা আছে। কথাটা আমার অনেক আগেই বলা উচিত ছিল, কিন্তু আমি তোমাকে বলতে পারিনি। কিন্তু বলবো বলবো করে সময়টা আমার হয়ে ওঠেনি। তুমি যদি আমাকে অন্য কিছু ভাবো। কি এমন কথা যে কথাটা তুমি আমাকে এতদিন ধরে বলতে পারোনি, তাও আবার বলবে বলবে করে বলনি? কি এমন কথা হতে পারে সেটা তো আমার জানা নেই।
আমার তো এসব দেখে মাথা প্রচুর পরিমাণ গরম হয়ে যাচ্ছে। তখন দেখলাম ছেলেটা নীলার হাত ধরলো। আমি যেন আর স্থির হয়ে থাকতে পারলাম না, মাথাটা প্রচুর পরিমাণে গরম হয়ে যায়। আমি ওখান থেকে সোজা বের হয়ে আসি, কারণ এটা আমি আর দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। তার মানে নীলা আমাকে ভালোবাসে না, ও শুধু বিয়ে করেছে ওর বাবার জন্য। আর নীলার সাথে কি ওই ছেলেটার সম্পর্ক যদি না থাকতো, তাহলে নীলা কি করে ওই ছেলেটার হাত ধরে থাকতে পারে, আর তার স্বামী থাকা সত্ত্বেও? নীলা, আমি তোমাকে সেই ভার্সিটি লাইফ থেকে ভালোবাসি, কিন্তু কখনো তোমাকে কথাটা বলতে পারিনি। আমি তোমাকে সেদিন যদি সেই কথাটা বলতাম, তাহলে হয়তোবা তুমি আমাকে রিজেক্ট করে দিতে। তাই আমি তোমাকে সেদিন ওই কথাটা বলিনি। সেদিন আমি তোমার সাথে ফ্রেন্ডশিপ করেছিলাম শুধু তোমার সাথে থাকার জন্য। আর এতটা বছর আমি তোমার সাথে একসাথে রয়েছি, কিন্তু কথাটা বলতে পারিনি। আমার ফ্যামিলিকে আমি তোমার কথাটা বলেছি। আমার ফ্যামিলি তো বরাবরই তোমাকে অনেক পছন্দ করে, কারণ তুমি অনেকবার গিয়েছো আমাদের বাসায়। নীলা, বিশ্বাস করো, আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। আমি জানি তোমার বাবা এই শহরের একজন ধনী মানুষ, কিন্তু বিশ্বাস করো, আমি তোমার জন্য একজন যোগ্য পাত্র। আমি তোমাকে অনেক ভালোবাসি নীলা। আমি তোমাকে আমার জীবনের থেকেও বেশি ভালোবেসে রাখতে চাই। আমি তোমাকে সবকিছু দিয়ে খুশি রাখতে চাই। তারপরও তুমি আমাকে বিয়ে করো। আকাশের মুখে এমন কথা শুনবো এমন যেন আমি নিজেই প্রস্তুত ছিলাম না। ওই কথা বলবে আমি যেন নিজের কানকে বিশ্বাসই করতে পারছি না, কারণ আকাশ আমার একজন খুব ভালো বন্ধু, এর চেয়ে বেশি না। তখন আমি আকাশের উদ্দেশ্যে বলে উঠি, আই এম সরি আকাশ, আমাকে ক্ষমা করো, আমি তোমার এই প্রপোজালটা অ্যাকসেপ্ট করতে পারবো না। আকাশকে দেখলাম কান্না চোখে আমার দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে, বলে ওঠে, নীলা, আমার কোথায় কমতি আছে বলো? আমি কোন দিক থেকে তোমার খারাপ তুমি বলো? আমি তোমার এমন কি করেছি যার জন্য তুমি অ্যাকসেপ্ট করতে পারবে না? আমার দোষটা কোথায় আমাকে একটু বলবে? তেমন কিছুই না আকাশ, তুমি যে ভাবছো তা না। তুমি আসলেই ছেলে হিসেবে অনেক ভালো। আমি মনে করি তুমি আমার থেকে অনেক বেটার একটা মেয়ে পাবে। আমার তোমার থেকে ভালো মেয়ের কোনো প্রয়োজন নেই। আমি শুধু তোমাকেই চাই। তোমাকে পেলে আমার চলবে। আমি যাকে ভালোবাসি তাকে না পেলে অন্য কাউকে পেয়ে আমি কি করব? দেখো আকাশ, আমি তোমাকে শুধু আমার একজন ভালো বন্ধুই মনে করি, এর চেয়ে বেশি কিছুই না। বিশ্বাস করো নীলা, আমি তোমাকে সত্যি অনেক বেশি ভালোবাসি। আকাশ, পাগলামো করো না, এটা কোনোভাবেই সম্ভব না। কেন সম্ভব না? তুমি আমাকে বলো, কেন বিষয়টা তুমি মানতে পারছো না? দেখো আকাশ, আসলে আমি বিবাহিত, আমার বিয়ে হয়েছে। কথাটা শুনে যেন আকাশের চোখ জলজল করতে লাগলো। তখন আকাশ বলে ওঠে, কই, আমি তো শুনিনি তোমার বিয়ের বিষয়টা। তোমার বিয়েটা হয়েছে কখন আর কবে কার সাথে হয়েছে? আমি তো তোমার বিয়ে সম্পর্কে কিছুই শুনতে পারিনি। হুট করে আমি যখন লন্ডন থেকে আসি তখনই বাবা আমার বিয়েটা ঠিক করে ফেলে ওনার বন্ধুর ছেলের সাথে। আমি এই হসপিটালে চলে আসি। এরপর তুমি এই হসপিটালে কিছুদিন পরেই জয়েন হও। এর মধ্যে আমাদের কিছু কথা হয়, আর বেশি কথা আমিও ওখানে জানি না। কিছুদিন পর আমি যখন বাসায় যাই তখন আব্বু বলে আমার বিয়ে। আমি হুট করে বুঝলাম না আব্বু আমার বিয়েটা কেন দিয়ে দিচ্ছে। আমি আব্বুকে জিজ্ঞাসা করলাম, কিন্তু আব্বু বলেছে তার বন্ধুর ছেলের সাথেই নাকি আমার বিয়ে ঠিক করেছেন, আরও অনেক আগে থেকে, কিন্তু আমাকে কিছুই জানাননি। আমি কখনো আব্বুর কথায় না করিনি, তাই আমি আব্বুর সিদ্ধান্ত মেনে নিই। আকাশকে আমার সাথে ঘটে যাওয়া সব কিছুই খুলে বলি। সব কিছু শুনে খেয়াল করলাম আকাশ মাথা নিচু করে বসে রইল, চোখ দিয়ে পানি পড়ছে। আমি আকাশকে সান্ত্বনা দেওয়ার জন্য ওকে হাক করে বলি, আমি তোমাকে ভালো একজন বন্ধু মনে করি, তুমি মন খারাপ করো না। আমি যেন বাইরে একদণ্ড দাঁড়িয়ে থাকতে পারলাম না, যেন বারবার আমার মন টানছে এর ভিতরে কি হচ্ছে। আমি আবার ভিতরে প্রবেশ করি। আমি যা দেখি তা দেখে যেন আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল, কারণ নীলাকে দেখলাম ওই ছেলেটা জড়িয়ে ধরলো। এটা দেখে আমি আর সহ্য করতে পারলাম না, আমি ওখান থেকে সোজা বের হয়ে আসলাম। আমি আকাশকে জড়িয়ে ধরলাম। এটা নিলয় দেখে ফেলেছে। এটা দেখে নিলয় তো মনে হয় অনেক কিছুই ভেবেছে, তাই আমি ওর পেছনে যেতে লাগলাম আর ওকে ডাক দিতে লাগলাম, এই যে শোনেন, একটু আপনি দাঁড়ান, আপনার সাথে কথা আছে। মাথা প্রচুর পরিমাণে গরম হয়ে আছে, তাই ওর উদ্দেশ্যে রাগী গলায় বলে উঠলাম, এই মেয়ে, তোমার যে কাজ আছে ওই কাজটা করতে যাও, আমার পিছনে ডাকার প্রয়োজন নেই, আর আমাকে ডাকার কোনো অধিকার তোমার নেই। ওনার কথাটা শুনে আমার একটু খারাপই লাগলো। আমি মাথা নিচু করে আবার কেবিনে চলে আসলাম। আমি বাইরে এসে একটা চায়ের দোকানে গিয়ে একটা সিগারেট ধরতে লাগলাম, আর কিছুক্ষণ আগে যা ঘটে গেছে তা ভাবতে লাগলাম। কথাগুলো মনে পড়তে যেন আমার মাথা প্রচন্ড পরিমাণ গরম হয়ে যাচ্ছে। তখনই আব্বু কল করতে আমি ফোনটা রিসিভ করলাম। তখন আব্বু বলে ওঠে, কি রে, তোরা কি বের হয়েছিস নাকি তুই কোথাও যাচ্ছিস?
এই তো আব্বু, আমি একটু চার দোকানে এসেছি চা খাওয়ার জন্য। কেন, কি হয়েছে? তুই ওখানে বসে কি করছিস? তুই না বৌমার সাথে থাকার কথা? ও তোর সাথে তো থাকলে একটু ভালো হতো, তোর মাথায় একটু জ্ঞান বুদ্ধি আসতো। বৌমা কত কাজ করে, তোর তো কোনো কাজ নেই, বৌমাকে একটু সাহায্য করতি। মনে মনে বলছি, তোমার বৌমা পরপুরুষের সাথে কথা বলে টাঙ্কি মারছে, আর আমি ওখানে গিয়ে ওকে সাহায্য করব? এখন বলো কি হয়েছে? যা, ও হসপিটালের সামনে দাঁড়িয়ে আছে, এখনই হসপিটালের সামনে যা। তার আব্বু মনে হয় গাড়ি পাঠিয়েছে, তোরা গাড়িতে করে ওদের বাসায় যা। শুধু আব্বুর কথার জন্যই আমি ওকে নিয়ে ওর বাসায় যাচ্ছি, না হলে কিন্তু আমি কখনো ওর সাথে যেতাম না। আর কিছু বলিনি, কলটা কেটে আমি সোজা হাসপাতালের সামনে চলে গেলাম। দেখলাম নীলা দাঁড়িয়ে আছে, আর সামনে একটা গাড়িটা দেখে তখন ড্রাইভারটা বলে বলে গাড়িতে ওঠার জন্য। গাড়ির দরজাটা খুলে দিয়ে কথাটা বলে। আমি আর নীলার সাথে কোনো কথা বললাম না, আমি গিয়ে ড্রাইভারের সামনে গিয়ে বসলাম। নীলার সাথে সাথে ড্রাইভারটাও একটু অবাক হলো, কিন্তু ড্রাইভার কিছু বললো না। নীলা কেমন জানি ইতস্ত বোধ করতে শুরু করলো। এসবের দিকে আমি আর খেয়াল করলাম না। গাড়িটা আপন মনে আপন গতিতে যেতে লাগলো। আমার আর নীলার সাথে গাড়ির মধ্যে একটা কথা হলো না। প্রায় 3 ঘন্টা পর আমরা নীলার বাসার সামনে এসে পৌঁছাই। আমি আর নীলা নামতেই তখন আমাদেরকে দেখে নীলার আব্বু এগিয়ে এসে বলে ওঠে, কি ব্যাপার, আসতে তোমাদের কোনো সমস্যা হয়নি তো? না আঙ্কেল, আসতে কোনো সমস্যা হয়নি। তাহলে এত দেরি হওয়ার তো কথা ছিল না। সে কখন তো তোমরা বের হয়েছো, আমি তো সময় দেখি এখনো 7 ঘন্টা হয়ে গেছে। বাবা, আসলে কিছু রোগী ছিল, আমার ওদেরকে দেখাটা খুবই প্রয়োজন ছিল, তাই ওদেরকে দেখে আমি এখানে এসেছি। কি আর বলবো তোকে মা, তুই ডক্টর হওয়ার পর থেকে শুধু রোগীকে চিনেছিস, আমাদেরকে চিনলি না। ওদেরকে একটু দেখে আর বুঝে সবকিছু বলে দিচ্ছিস, আমাদের আর মন দেখে কিছু বলছিস না। এসব বলে আঙ্কেল হাসাহাসি করতে শুরু করলো। তখন আমাকে আর নীলাকে দুজনকে আঙ্কেল একটা ওপরের রুমে নিয়ে যায়। রুমটা অনেক সুন্দর করে গোছানো আর সাজানো, আর বাড়িটা অনেক সুন্দর, কারণ বিয়েতে বাড়িটা আমি ভালোভাবে দেখিনি, কিন্তু এখন দেখছি মনে হচ্ছে কোনো রাজপাথের থেকেও কম না। সব থেকে বেশি সুন্দর আমাদেরকে যে রুমটা দেখিয়ে দিল, সে রুমটায় খেয়াল করলাম নীলার অনেকগুলো ছবি আছে। তার মানে রুমটা নীলার ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে চলে গেল। একটু সময় পর আঙ্কেল এসে বলে, বাবা তুমি ফ্রেশ হয়ে উপরে আসো, তোমার সাথে কিছু কথা বলার আছে। আমি ওনাকে মাথা নাড়িয়ে হ্যাঁ বললাম। এরপর আঙ্কেল আমাকে আরেকটা ওয়াশরুম দেখিয়ে দিয়ে বলল, এখানে 2টো ওয়াশরুম আছে, তুমি ওটাতে যেতে পারো। আমি দেখলাম দেয়ালের মধ্যে একটা দরজা, কিন্তু বোঝা যায় না। তখন আমি দরজাটা খুললাম, দেখলাম ভিতরে আন্ডারগ্রাউন্ড, মানে এটা একটা সিক্রেট রুম। এখানে দেখলাম অনেকগুলো বই আছে, এর পাশে দেখলাম একটা ওয়াশরুম। তার মানে নীলা এখানে মাঝে মধ্যে এসে বই পড়ে, অনেকটা সুন্দর। আবার দেখলাম ওর পাশে একটা ডায়েরি আছে, ভাবলাম নেব কি নেব না। আমার মানুষের ডায়েরি পড়ার অনেক ইচ্ছা, আমি কিছু না ভেবে নিলাম না। এরপরে আমি ওয়াশরুমে গেলাম, ফ্রেশ হয়ে বের হয়ে আমি দেখলাম এখনও নীলা ওয়াশরুম থেকে বের হয়নি। তাই আমি ছাদের উপরে গেলাম আঙ্কেলের সাথে কথা বলার জন্য। ছাদে গিয়ে দেখি আঙ্কেল বসে আছে, তাই আঙ্কেলের সামনে গেলাম। আঙ্কেলের সামনে যেতে আঙ্কেল আমাকে চেয়ারটা দেখিয়ে দিয়ে বলে ওঠে, এখানে বসো বাবা, তোমার সাথে আমার কিছু কথা আছে। আঙ্কেলের সাথে আবার কি কথা কিছু বুঝে উঠতে পারছি না। আমি তখন আঙ্কেলকে উদ্দেশ্য করে বললাম, যে আঙ্কেল বলুন। আসলে বাবা, আমার মেয়েটা বিয়েতে রাজি ছিল না, কিন্তু আমার মেয়েটা কখনো আমার অবাধ্য হয়নি। আমি যা বলেছি তাই শুনেছে, তাই আমি এই বিয়েতে ওকে মত দেওয়ার জন্য বলেছিলাম, তাই ও আর না করতে পারেনি। এরপরে কি ঘটেছে তুমি তো সবকিছুই জানো। এরপরও কিন্তু ও তোমাকে গ্রহণ করেছে। কিন্তু আমি তোমার কাছে একটা রিকোয়েস্ট বলছি, তুমি কিন্তু আমার মেয়েটাকে কখনো কষ্ট দিও না বাবা। তোমার কাছে আমি হাত জোর করে এই একটা রিকোয়েস্ট চাইছি, কারণ আমার মেয়েটা খুবই ইমোশনাল একটা মেয়ে। আমি মেয়েটাকে অনেক আদর যত্ন করে বড় করেছি, কখনো কোনো কিছুতে কমতি রাখতে দেইনি। আঙ্কেলকে কি বলবো কিছুই বুঝে উঠতে পারছি না। আঙ্কেল কান্না শুরু করলো, তাই আমি ওনার হাত ধরে বললাম, আঙ্কেল আপনি এমন করবেন না, আমি আপনাকে কথা দিচ্ছি, আমি আপনার মেয়েকে কোনো কষ্ট দেব না। কথাটা বলে আমি রুমে চলে আসি। এত সময় দেখি নীলাও বের হয়ে গেছে ওয়াশরুম থেকে। আমি রুমে এসে ড্রেস চেঞ্জ করে বসে আছি, তখনই কেউ রুমে প্রবেশ করলো। সামনে তাকিয়ে দেখি আর কেউ না, আঙ্কেল এসে আমাদের উদ্দেশ্যে বলে ওঠে, নীলা তুই নিচে আয়, জামাইয়ের জন্য খাবার বেড়ে দে। আর নিলয় তুমি নিচে আসো,
খাওয়ার হয়ে গেছে। কথাটা বলে আঙ্কেল নিচে চলে যায়। নীলা আমার সাথে কথা বলতে চেয়ে আমি ওর সাথে কোনো কথা বলিনি। আমি শুধু নিচে চলে আসি। উনি আমার সাথে এমন করছে কেন? আমি কি করেছি? আমাকে তো কথা বলার একটু সুযোগ দিবে যে আমি কেন ওকে জড়িয়ে ধরেছিলাম, কিন্তু আমার একটা কথাও উনি শুনছেন না। নিচে এসে দেখি আমার পছন্দের সবগুলো খাবার রান্না করেছে আন্টি। তখন নীলা এসে আমাকে খাবার বেড়ে দেয় আর দাঁড়িয়ে থেকে আমাকে এক একটা খাবার দিতে লাগলো। কিছু খাবার খেতে আমার তখনই মনে হলো নীলার সাথে ঘটে যাওয়া সেই ঘটনাটা। তখনই আমি খাবার টেবিল থেকে উঠে পড়লাম। আমার এমন উঠে যাওয়া দেখে আঙ্কেল সবাই অবাক হয়ে যায়। তখন আঙ্কেল বলে ওঠে, কি হলো বাবা, খাবারটা কি ভালো হয়নি? খাবার না খেয়ে থেকে উঠে গেলে কেন? না আসলে আঙ্কেল তেমন কোনো ব্যাপার না, আসলে আমার পেটে একটু সমস্যা করছে, তা আমি খেতে পারবো না। কথাটা বলে আমি ওখান থেকে সোজা নীলার রুমে চলে যাই। রুমে এসে বসে পড়ি। নীলা, তুই একটু গিয়ে দেখ তো, জামাইয়ের যেহেতু পেট ব্যথা হয়েছে তাহলে ওষুধ দিয়ে দে। বেশি সমস্যা হইলে তাহলে তুই হাসপাতালে নিয়ে যা। আমার রুমে সব কিছুই আছে, আমি গিয়ে দেখছি কি হয়েছে। আমি বেশ বুঝতে পেরেছি আমার সাথে অভিমান করেই এমনটা করেছে। ওর জন্যই সব পছন্দের খাবার রান্না করেছে, এরপরেও আমার সাথে অভিমান করে এগুলো করেছে। কিন্তু ও এমনটা কেন করছে? ও তোমাকে ভালোবাসে না, তাহলে এমনটা কেন করছে? আমি তো শুধু ওকে রাগানোর জন্যই এমনটা করেছি। রুমে এসে বসে আছি। তখন নীলা রুমের ভিতর প্রবেশ করে। রুমে প্রবেশ করে বলে ওঠে, আপনার পেটে কি সমস্যা? না আমার কোনো সমস্যা নেই, আপনি শুয়ে পড়েন। আপনি এমন করছেন কেন? আপনার কি হয়েছে আমাকে বলুন, আমি আপনার সমস্যাটা সমাধান করে দিচ্ছি। আমি আরো কিছু বলতে যাব, তখনই আমাকে থামিয়ে ও নিজেই বলে ওঠে, দেখুন আপনার আমাকে নিয়ে এত চিন্তা করার প্রয়োজন নেই। আপনি আপনার আশিককে নিয়ে চিন্তা করেন, আমাকে নিয়ে এত চিন্তা ভাবনা করার কোনো দরকার নেই। আর আপনি চিন্তা করবেন না আমাদের মাঝে, আপনাদের মাঝে আমি আসবো না। আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, আমি আপনাকে ডিভোর্স দিয়ে দেব। আর আপনি এটাই তো চান, আমি আপনাকে ডিভোর্স দিয়ে দিলে আপনি অন্য একটা ছেলেকে বিয়ে করবেন। আমি জানি সে ছেলেটা আর অন্য কেউ না, আপনার হসপিটালের ওই সেই ছেলেটাই যাকে আপনি পছন্দ করেন। আপনি চিন্তা করবেন না, আমি আপনাকে ডিভোর্স দিয়ে মুক্তি করে দেব। আপনি যেন ওই ছেলেকেই বিয়ে করতে পারেন। আপনি এসব কি বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমার আবেগের বশেতে চোখের পানি পড়তে লাগলো। আমি আমার অজান্তেই নিলয়ের হাত ধরে কথাটা বললাম। তখনই, আপনি একদম আমাকে স্পর্শ করবেন না, আপনার এমন নোংরা হাতে আমাকে ধরার অধিকার কে দিয়েছে? কথাটা বলে আমি সোফায় গিয়ে শুয়ে পড়ি। মধ্যরাতে কারো গঙ্গানের শব্দ পেয়েছিলাম। বুঝতে পেরেছি যে আমার থাপ্পড়ের জন্য নীলা কান্না করছে। কান্না করুক, তাতে কি? সে তো আমার কেউ না, সবকিছু তো ওর ওই ছেলেটাই ওকে ভালোবাসে। তাহলে আমি কেন ওকে আমার স্ত্রী হিসেবে মেনে নেব? সমস্যা নেই, ও যা চায় তাই হবে। ওই ছেলেটাকে ভালোবাসে তো আমি ওকে ডিভোর্স দিয়ে দিব, তখন ওই ছেলেকে বিয়ে করুক। সকালবেলা ঘুম থেকে উঠে আমি নীলার দিকে তাকিয়ে যেন আসমান দিকে পড়ে গেলাম, কারণ নীলার চোখের নিচে কালো দাগ পড়ে গেছে। আমার মনে হয় গতকাল রাতে অনেক কান্না করেছে, কিন্তু একটা থাপ্পড়ে এতটা কান্না করবে আমি ভাবিনি। নীলার চোখে এখনো একটু পানি জমে আছে। আমায় কিছু বলতে যাবে তার আগে আমি বলে উঠি, আমি বাইরে যাচ্ছি আর ডিভোর্স পেপারটা পাঠিয়ে দেব। কথাটা বলে আমি আঙ্কেলের কাছে যাই। কি ব্যাপার বাবা, তুমি দেখি এত সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছো, কিছু হয়েছে নাকি? আসলে আঙ্কেল, আজকে আমার একটা ইম্পর্টেন্ট ক্লাস আছে, আমাকে এখনই বাসা যেতে হবে। আঙ্কেল আর কিছু বলো না। আমি তখন বাসা থেকে বের হয়ে যাই। বাড়ি যাওয়ার উদ্দেশ্যে প্রায় 2 ঘন্টা পর বাড়িতে চলে আসি। বাড়িতে আসি দেখে আব্বু বলে ওঠে, কিরে, তুই দেখি বাড়িতে একা চলে এসেছিস? ভালো লাগছে না তাই চলে এসেছিলাম। ওপরে চলে গেলাম। ওপরে গিয়ে ঘুমানোর চেষ্টা করলাম, কিন্তু ঘুম আসলো না। তাই বাইরে একটু হাঁটাহাঁটি করার উদ্দেশ্যে বের হলাম। আর তাতেও তখনই দেখলাম সামনে ওই যে নীলার সাথে যে ওই ছেলেটাকে। তখন ছেলেটা আমাকে ডেকে ডাকতে লাগলো। আমি ছেলেটার কথা কোনো উত্তর না দিয়ে হাঁটতেছি। তখন ছেলেটা আমার সামনে চলে আসে। ভাই, আমি জানি আপনি আমার উপর রেগে আছেন। আমি আপনাকে অনেক কথা বলেছিলাম। ওই সময় আমি জানতাম না আপনার সাথে যে নীলার বিয়ে হয়েছে। ও, জানতে পেরেছেন, ভালো হয়েছে। এখন আর সমস্যা কি? আমি কিছুদিন পর তো নীলাকে ডিভোর্স দিয়ে দেবো, তখন আপনি নীলাকে বিয়ে করতে পারবেন। এসব কি বলছেন ভাই? নীলাকে আপনি ডিভোর্স দিবেন মানে? কিছু হয়েছে নাকি? কি হওয়ার বাকি আছে? আমি তো সবকিছু দেখেছি, আপনার আর নীলার সবকিছুই। আর বাকি রয়েছেটা কি? আপনারা কেমন কি করেছিলেন সবকিছুই আমি দেখেছি। কিভাবে একে অপরকে জড়িয়ে ধরেছেন সবকিছুই তো দেখতে পেরেছি। ভাই, আপনি কিন্তু সব ভুল দেখছেন। আপনি কি বোঝাতে চাচ্ছেন? আমি ভুল দেখেছি? আমি আপনাকে দেখেছি নীলাকে জড়িয়ে ধরতে, এরপরও আপনি বলবেন আমি আমার নিজের চোখেই ভুল দেখেছি?
আসলে ভাই, মাঝে মাঝে নিজের চোখ নিজেকে ভুল দেখায়, যেমন আমি দেখেছি। মানে, আমি আপনার কথাটা কিছুই বুঝতে পারলাম না। আপনি কি বোঝাতে যাচ্ছেন? আমার সাথে নীলার তেমন কোনো সম্পর্ক নেই। আপনি যা ভাবছেন সবকিছুই কিন্তু ব্যক্তিহীন। তখন ছেলেটা আমাকে সবকিছু খুলে বলে। সবকিছু শোনার পরে আমি বুঝতে পেরেছি নীলার সাথে আমি যা করেছি তা মোটেও উচিত কাজ করিনি। সবকিছু শোনার পর আমি ওই ছেলেটাকে বলি, ভাই, আপনি আমার কত বড় উপকার করেছেন আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। এখন আমি অনেক বড় একটা ভুল সিদ্ধান্ত নিতে যাচ্ছিলাম। আপনাকে অনেক ধন্যবাদ। কথাটা বলে আমি ওখান থেকে সোজা দৌড়ে আসি। বাসায় এসে আমি রওনা দিই নীলার বাসায় যাওয়ার উদ্দেশ্যে। নীলাকে আমি অনেক কষ্ট দিয়ে ফেলেছি। আমি আর ওকে কষ্ট দিতে চাই না, তাই আমি ওকে আমার মনের সব কথা খুলে বলতে চাই যে আমি ওকে অনেক বেশি ভালোবাসি। আমি জানি নীলও আমাকে অনেক ভালোবাসে। নীলার বাসায় যেতে যেতে অনেক রাত হয়ে যায়। আমি বাসার মেন গেটের সামনে এসে দাঁড়িয়ে পড়ি, কারণ নীলার বাসার মেন গেটটা লাগানো আছে। দারোয়ানও বসে পাহারা দিচ্ছে। এত রাতে যদি আমি মেন গেট দিয়ে যেতে চাই তাহলে অনেক বড় সর্বনাশ হয়ে যেতে পারে। নিজের ইজ্জত বলে কথা আছে। তখন ভাবলাম যে দেয়াল টপকে নীলার বাসার ভিতরে প্রবেশ করব। যেই বাবা সেই কাজ। আমি দেয়াল টপকে নীলার বাসার ভিতরে প্রবেশ করলাম। এখন তো নীলার রুমে যেতে হবে, কিন্তু নীলার রুম তো দোতলায়। এখন কি করব? দেখলাম দেয়ালের পাশ দিয়ে একটা পাইপ বেয়ে গিয়েছে, তাই ভাবলাম ওই পাইপ দিয়ে 2 তলায় উঠবো। খেয়াল করার আছে, যেহেতু প্রেম করেছি কষ্ট তো একটু করতেই হবে। সুন্দরী বউ বলে কথা, তার উপর আবার সিনিয়র বউ। একটু রোমান্টিক পাওয়ার জন্য তো একটু রোমান্টিক ভাবও নিতেই হবে। পাইপ বেয়ে আমি ওপরে ছাদে উঠে দেখি কেউ জানি ছাদের উপর বসে আছে। প্রথমে ভয় পেলাম, পরে লক্ষ্য করে দেখলাম কেউ আর না, নীলাই ছাদে বসে আছে। নিলয় আমার একটা কথাও না শুনে আমাকে ভুল বুঝে আমাকে ছেড়ে ও চলে গিয়েছে। কথাগুলো ভাবতেই খুব কষ্ট লাগছে। কেন আমি ওর সাথে এমন করতে গেলাম? আসলেই আমার তো এমনটা করা উচিত হয়নি। তখনই অনুভব করলাম কেউ যেন ছাদের উপরে, যেন পাইপ দিয়ে উপরে উঠে লাফ দিচ্ছে। আমি ভয়েই চিৎকার দিব। নীলা চিৎকার করবে তার আগে আমি ওর মুখ চেপে ধরলাম আর বলতে লাগলাম, এই চিৎকার করো না, আমি নিলয়। নিলয়কে এমন অবস্থায় দেখে আমি তো ভয়ে একদম পাথর হয়ে গেলাম। ও কি করে এখানে? আপনি আপনি কেন এভাবে উঠতে গেলেন? আপনার যদি কিছু হয়ে যেত? নীলা পাগলের মতো আমার পুরো শরীরটা ভালো করে দেখছে। আমার কিছুই হয়নি তো। আরে আমার কিছুই হয়নি। আপনি এখানে হঠাৎ করে কেন এসেছেন? আমি আমার বউয়ের কাছে এসেছি, তাতে কার কি? এখানে আপনার বউ কোথা থেকে আসলো? আপনি তো আমাকে ডিভোর্স দিয়ে দিন, আর আপনি তো আমাকে আপনার স্ত্রী হিসেবে গ্রহণই করেননি। এই কথাটা বলা মাত্রই আমি নীলার মুখটা চেপে ধরি। এরপর আমি হাঁটু গেড়ে বলে উঠি, ভালোবাসা কি আমি জানি না, কিন্তু তোমাকে দেখার পর আমি এই কথা বলতে বাধ্য হচ্ছি। আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। তোমাকে এক নজর যদি আমি না দেখতে পাই তাহলে আমার মনের ভিতরটা কেমন যেন ঝড় উঠে যায়। তোমাকে প্রথম দেখায় আমি ভালোবেসে ফেলেছি। তোমার মায়ে পড়ে গেছি। ওগো সুন্দরী রূপসী, আমার সিনিয়র ডাক্তার বউ গো, আমাকে কি তোমার এই মনে ঠাঁই দেবে? সারা জীবন ভালোবেসে যেতে চাই তোমায় প্রিয়। কুত্তা, তুই আমাকে এত কষ্ট দিলি কেন? হ্যাঁ, কথাটা বলতে। আজ এতদিন পরে তুই কথাটা বলছিস। এতদিন ধরে আমাকে এত কষ্ট দিলি কেন? কান ধরছি শোনা বউ, আর কখনো তোমাকে কষ্ট দেব না। নীলা আমাকে শক্ত করে জড়িয়ে ধরে কান্না করে দিল। আমিও তোমাকে অনেক ভালোবাসি প্রিয়, আমার পিচ্চি জামাইটা। ও, খুব ব্যথা করছে। কথাটা বলা মতোই নীলা আমাকে চেক করতে লাগলো আর পাগলের মতো বলতে লাগলো, কোথায় কোথায় তোমার ব্যথা করছে? কোন কোন দিকে দেখি? চলো রুমে চলো, আমি তোমাকে এখনই মেডিসিন দিয়ে দিচ্ছি। এটা এই মেডিসিনে হবে না, তোমার কাছে মেডিসিনটা আছে। কি? বুঝলাম না তোমার কথা। নীলাকে ওর ঠোঁটটা ইশারায় দেখিয়ে দিতে বলে, এটা দিলে আমার সব ব্যথা যন্ত্রণা একদম চলে যাবে। ওরে পিচ্চি শয়তান, এই তাই না? তখনই নীলা তার ঠোঁট আমার ঠোঁটের সাথে লাগিয়ে দেয়। আমাদের 4 ঠোঁট এক হয়ে যায়। আমরা দুজন হারিয়ে যাই এক অদ্ভুত দুনিয়ার মধ্যে, যেখানে শুধু মায়ার মায়া আর শুধু ভালোবাসা। আমাদের দুজনের সম্পর্ক মিলে গিয়েছে। আমরা এখন সুখে শান্তিতে আছি। কিন্তু আপনারা এখনো বসে আছেন কেন সেটাই তো বুঝতে পারছি না। যান আপনারা বিয়ে করে এমন সিনিয়র বইয়ের সাথে রোম্যান্স করুন। কোথায় যাচ্ছেন তার আগে একটা কমেন্ট করে যান যে গল্পটা কেমন হয়েছে। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই, হ্যাভ ফান, খোদা হাফেজ।